फिर मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। 22 এপ্রিল টুরিস্টদের এগেনস্টে এই ধরনের করে তার একটা আলাদা ডাইমেনশন হলো রিলিজিয়াস টেররিজম। কারেক্ট। পাকিস্তান যখন দেখলো, পাকিস্তান আর্মি স্পেশালি, বিকজ একটা কথা আছে যে একটা দেশের একটা আর্মি থাকে, কিন্তু পাকিস্তানের বেলায় পাকিস্তানের আর্মির একটা দেশ আছে। এটা টু নেশন থিওরির ওপরে বেস করে তৈরি হয়েছিল। ইট ক্যান নেভার বি টুগেদার, দে ক্যান নেভার বি ফ্রেন্ড, ওপেনলি ডিক্লেয়ার করেছে। ইট ওয়াজ ফ্রম দি মাউথ অফ পাকিস্তান চিফ অফ দি আর্মি স্টাফ আসিম মুনির। There would have been a total social unrest in the country. একটা riotous situation হয়ে যেত, যার ফলে maybe the situation would have gone out of control of the present government, and present government would have fallen. Very well crafted by these two lady officers. इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। যদি পাকিস্তান নিউক্লিয়ার ব্যবহার করে অ্যাজ এ লাস্ট রিসর্ট, একটা ওয়েপন যদিও ফায়ার করে বা 10টা ওয়েপনও যদি ফায়ার করে, আমাদের ক্যাজুয়ালিটি হবে। তো সেখানে পাকিস্তান যদি ফার্স্ট স্ট্রাইক নিউক্লিয়ার দিয়ে কিছু করে, আমাদের হয়তো ক্ষতি হবে, কিন্তু তারপর আমরা যখন সেকেন্ড স্ট্রাইক পাকিস্তানকে করব, যেহেতু পাকিস্তানের মধ্যে কোনো স্ট্র্যাটেজিক ডেপথ নেই, এন্টায়ার পাকিস্তান ধূলিসাৎ হয়ে যাবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকে একটা এপিসোড জাস্ট শেষ করলাম। শেষ করার পরে আমি যেরকম হ্যালো অ্যান্ড ওয়েলকাম বলি সেরকমভাবে বললাম না। তার কারণটা হলো, এই এপিসোডটা যেই নোটে শেষ হয়েছে বা এই এপিসোডটা আমাকে যে এক্সপিরিয়েন্সটা দিয়েছে, তাতে না আমি একটু চুপ করে গেছি, আমি একটু শান্ত হয়ে গেছি। আর কিছু কিছু এপিসোড বলি, আমি অনেক এপিসোডই স্পেশাল হয়, বাট কিছু কিছু এপিসোড আপনারাও বুঝতে পারেন আমি কেন বলি সেগুলো স্পেশাল। আজকের এপিসোডটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট এপিসোড অফ মাই জার্নি ইন সোল কানেকশন পডকাস্ট। কারণ আজকে যিনি এসছিলেন, তিনি শুধু একজন মিলিটারি ফোর্সের বা আর্মড ফোর্সের একজন অফিসার নন। তিনি একজন দর্শক, তিনি একজন অবজারভার, তিনি একজন অন্যরকমভাবে ওয়ার্কে দেখেন, অন্যরকমভাবে জীবনকে দেখেন, আর একটা অন্যরকম জীবন কাটিয়ে বড় হয়েছেন। এবং তাতে 65-এর ওয়ার আছে, তাতে 71-এর যুদ্ধ আছে, তাতে কার্গিল আছে, তাতে আরও অনেক কিছু আছে। কিন্তু তার সব কিছুর বাইরে যেটা আমার পার্সোনালি প্রচণ্ড টাচ করলো, সেটা হলো খুব কম মানুষই আছে যারা চোখের সামনে ছবি তুলে ধরতে পারেন আর এত সুন্দর করে কোনো কিছুকে এক্সপ্লেন করতে পারেন। আমি আমার নিজের চোখের জল আটকে রাখতে পারিনি একটা পার্টিকুলার পয়েন্টে, এবং শেষ হওয়ার পর আমাদের এই পুরো টিমটা অনেকক্ষণ চুপ করে বসেছিলাম, যেটা আমরা কি এক্সপিরিয়েন্স করলাম। তো এরকম এপিসোড তো খুব বেশি হয় না। সময় নিয়ে শান্ত হয়ে এই এপিসোডটা দেখুন। বাকিটা আর কিছু বলবো না, just sit back, relax and enjoy the podcast. তো আজকে আমাদের সঙ্গে আছেন কর্নেল সৌমিত্র রয়। যে কোনো এপিসোডের আগে আমি বলি, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস কনভারসেশন। আমার একটা দারুণ লাগে আজকের এপিসোডটাতে না, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড, যে কারণ আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে আমরা আমাদের সেনার কাজের জন্য বা একটা ভারতবর্ষের যে একটি পদক্ষেপ অপারেশন সিন্দুর, সেটা নিয়ে না একটা অদ্ভুত ধরনের ইমোশন সারা ভারতবর্ষে তৈরি হয়েছে বলে আমার মনে হয়। এবং আজকের দিনে আপনার মতো একজন মানুষের সঙ্গে কথা বলতে পারাটা উইল বি ভেরি ভেরি এক্সাইটিং আমার মনে হচ্ছে। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস কনভারসেশন। ফার্স্ট অফ অল, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ, আই এম হাম্বলড
আমি নিজেকে গর্বিত মনে করছি যে এত অফিসার থাকতে, এত ভেটারেন থাকতে আপনি আমাকে সিলেক্ট করে নিয়ে এসছেন আপনার প্ল্যাটফর্মে। তো আমি সত্যি আই এম ভেরি প্রাউড অ্যান্ড আই এম ফিলিং অনার্ড। থ্যাংক ইউ সো মাচ। আমি অলসো আই এম ফিলিং অনার্ড যে আপনি আপনার মতো একজন মানুষের সঙ্গে আমি বসে কথা বলছি। সো ফার্স্ট অফ অল লেটস স্টার্ট উইথ যে এই যে গত 3 দিন ধরে বা 3-4 দিন ধরে আমরা শুনলাম যে ভারতবর্ষে মক ড্রিল হবে 7 তারিখ, এবং মক ড্রিল বিষয়টা কি আমরা অনেকে বুঝতে পারলাম না। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর লেখালেখি হলো এবং তারপর অপারেশন সিন্দুর ঘটলো। এই ব্যাপারটা নিয়ে একটুখানি আপনি যদি বলেন যে এই মক ড্রিল বিষয়টা কি, কেন করা হলো, বা কি বিষয়টা কি? আচ্ছা, আমি একটু ইতিহাসের দিকে চলে যাই। নর্মালি ইতিহাস থেকে আমরা শিখি 1944-45 সাল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল, তখন আমাদের এই কলকাতা ওয়াজ এ ভেরি বিগ হাব ফর দি অ্যালাইড ফোর্সেস। অ্যালাইড ফোর্সেস মানে সেখানে আমাদের ইন্ডিয়ান ব্রিটিশ, রয়্যাল ব্রিটিশ আর্মি, যার মধ্যে বেশিরভাগ আমাদের গুর্খাস এবং শিখস, রাজপুতস এরা ছিল। তারপর বাইরের থেকে ও ফোর্স যারা এক অ্যালাইড ফোর্সের হয়ে কাজ করছিল, তাদের এখানে একটা বিরাট বড় হাব ছিল। আর সেইটার লজিস্টিক্স আর এই বেসিক্যালি এই ফোর্স ইউজ হচ্ছিল বার্মাতে। ব্রিটিশার্সরা বার্মা ক্যাম্পেইন যেটা হচ্ছিল, জাপানিজরা তো বার্মা নিয়ে চলে এসেছিল, তারা অলমোস্ট কোহিমা থেকে এসে কোহিমা পর্যন্ত এসে থেমে গিয়েছিল। এই যে ফোর্স, এই ফোর্সটার লজিস্টিক্স যে একটা এর বিরাট বড় হাব ছিল বজবজ। আচ্ছা, বজবজ থেকে জাহাজে করে এই চিটাগং হয়ে, তখন তার বাংলাদেশ ছিল না, এটা অল ইন্ডিয়া, চিটাগং হয়ে এটা চলে যেত ওপরে বার্মাতে। লজিস্টিক্স ব্যাপারটা। আচ্ছা, তো বজবজ ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট লজিস্টিক্স হাব। জাপানিজরা তো অলরেডি মণিপুর নিয়ে ইম্ফলে চলে এসেছিল, আর আমরা জাপানিজদের হেল্পে নেতাজির আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল ফোর্স অলসো, আইএনএ অলসো ইম্ফল পর্যন্ত চলে এসেছিল। এসে ইম্ফল আর নাগাল্যান্ডের বর্ডারে একটা গ্রাম আছে মাউমারাম, তার পাশে আরেকটা গ্রাম আছে কাংপোকপি। এই কাংপোকপিতে কিন্তু নেতাজি ফার্স্ট ভারতের পতাকা, ইন্ডিপেন্ডেন্ট পতাকা লাগিয়েছিল। বেশিরভাগ লোক তা জানে না। আচ্ছা, এই জাপানিজ ফোর্সদের এয়ার সাপোর্ট দেওয়ার জন্য যেখানে যেখানে ব্রিটিশের এয়ার স্ট্রিপ ছিল, জাপানিজ মুভড আপ। হঠাৎ করে একবার এই বজবজে জাপানিজ 2টো এয়ারক্রাফট এসে বম্বিং করলো আমাদের এই বজবজে। 1944-45-এ বজবজে জাপানিজ এয়ারক্রাফট কেম অ্যান্ড বম্বড। আচ্ছা, মানে ইটস এ পার্ট অফ ওয়ার্ল্ড ওয়ার টু। আচ্ছা, যখন এটা হলো তখন তো ব্রিটিশের নিচে তারা একটা সিস্টেম বার করলো যে এই এয়ার স্ট্রাইকের এগেনস্টে একটা ওয়ার্নিং যেন পাবলিক পায়। সেই ওয়ার্নিংটা কিভাবে দেবে? প্রথম কথা, সেন্সিটিভ জায়গায় বড় সাইরেন বসানো হলো, যে যেই খবর পাচ্ছে যে জাপানিজরা তখন শত্রু, জাপানিজ এয়ারক্রাফট আসবে, এই সাইরেন বাজত, করে সাইরেন বাজত। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে একটা সিভিলিয়ানদের, যারা যুদ্ধ জানে না বা স্টুডেন্ট, এদের নিয়ে একটা ভলেন্টারি অর্গানাইজেশনও ছিল, তারা কি করতো যে এয়ার স্ট্রাইক আসছে, তা প্রিভেন্টিভ মেজার নাও এই এয়ার স্ট্রাইক থেকে বাঁচবার জন্যে। তা সেটা কেউ খাটের নিচে ঢুকে যাচ্ছে, কেউ টেবিলের নিচে ঢুকে যাচ্ছে, যারা বাড়ির মধ্যে, যারা বাইরে আছে তারা একটা শেল্টারের নিচে চলে যাচ্ছে। এইটা একটা পার্ট অফ এয়ার অ্যাটাক প্রিভেনশন এগেন এয়ার অ্যাটাক। মক ড্রিল মানে এইটার প্র্যাকটিস হচ্ছে যে যদি এই এয়ার অ্যাটাক চলে আসে তাহলে কিভাবে প্রিভেনশন করতে হবে এগেনস্ট দি এয়ার অ্যাটাক। সঙ্গে সঙ্গে রাত্রিবেলা কি হতো, যে রাত্রিবেলা অনেক সময় নানা ধরনের অ্যাটাক, এই ধরনের ব্যাপারে, যুদ্ধের ব্যাপার তো, তার দিন রাত্রি কিছু ঠিক ছিল না। সেখানে কমপ্লিট ডার্কনেস, যেটা আমরা বলি যে বাড়ি ঘরদের লাইট যেন বাইরে না বেরোয়,
জানলাতে যেন পর্দা লাগানো হয়। তারপর যদি কোনো ইনস্টলেশন, যেমন আমাদের কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আছে, হাওড়া ব্রিজ আছে, মনুমেন্ট আছে, এইগুলো আমরা লাইট করে দিই। তা এই এখনকার জেনারেশনে যদি নিয়ে আসি, সময়ে নিয়ে আসি, যদি পাকিস্তান এয়ার অ্যাটাক করে, তাহলে এই লাইটগুলো যদি থাকে, তাহলে ইট গিভস এ ক্লিয়ার কাট ইন্ডিকেশন যে এখানে বোমটা ফেলতে হবে, কি এখানে ভিক্টোরিয়াকে বম করো, এখানে ফোর্ট উইলিয়াম এখানে বম করো, এখানে হাওড়া ব্রিজ একে বম করো। তার জন্য এই যে মক ড্রিলের সময় কমপ্লিট ডার্কনেস, ব্ল্যাক আউট, পুরো শহর বা গ্রাম বা যেখানে ওরা এক্সপেক্ট করছি যে আমরা এখানে এয়ার স্ট্রাইক হবে, ব্ল্যাক আউট করা হলো, সো দ্যাট যদি শত্রু এয়ারক্রাফট আসে তারা টার্গেট আইডেন্টিফাই করতে তাদের ডিফিকাল্টি হয়। এটা পার্ট অফ এগেন মক ড্রিল। এছাড়া আরেকটা ড্রিল, যদি স্ট্রাইক হয়ে যায়, এর সাথেও স্ট্রাইক হবে, সেখানে ধ্বংস হবে, আগুন লেগে যাবে, ওই আগুনটাকে কিভাবে ফাইট করে, আবার ফায়ার ফাইট করে আগুনটাকে বোঝানো যায়। তার সঙ্গে ক্যাজুয়ালিটি হবে, ওই ক্যাজুয়ালিটিকে কত তাড়াতাড়ি ইভাকুয়েট করা যায় ফার্স্ট এড দিয়ে, কীভাবে, তার একটা সিস্টেম। আর যখন ডার্ক হয়ে যাবে, আজকালকার দিনের সিস্টেমে আমি বলছি যে অনেক সময় এই ডার্কনেসের অ্যাডভান্টেজ নিয়ে যারা অ্যান্টি সোশ্যাল মিসিক্রেন্ট, তারা কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে। যার জন্য একটা ভলেন্টারি ফোর্স রাখতে হবে, যে তারা যেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্যে এই অন্ধকারের সময় যেন কোনো প্রবলেম না হয়। তা মক ড্রিল কি হলো, তার মানে যুদ্ধের পরিস্থিতিতে কিভাবে প্রিভেনশন নিতে হবে অ্যাজ এ সিভিল ডিফেন্স মেজার। যারা সিভিলিয়ান, নট ফাইটিং ইন ব্যাটল অর ইন ফ্রন্টিয়ার, কীভাবে তারা তার এগেনস্টে প্রিভেন্টিভ অ্যাকশন নেবে। তা এইটা হচ্ছে মক ড্রিল। তা এটা আমরা যদি লিঙ্ক করি, আমাদের মক ড্রিল প্র্যাকটিসের সময় ছিল 7 তারিখ, ঠিক। আর আমরা অপারেশন সিন্দুর কখন করলাম? 7 তারিখ রাতে। 7 তারিখ আর্লি মর্নিং। 7 তারিখ আর্লি মর্নিং, 1 o'clock, between 1 and 1:30 in the early morning. তার মানে তারপর আমরা এক্সপেক্ট করেছি, সেটা 7 তারিখ হয়ে গেল। তার যদি একটা রেসপন্ড হতো পাকিস্তানের দিক থেকে, এয়ার স্ট্রাইক দিয়ে রেসপন্ড হতো বা মিসাইল স্ট্রাইক দিয়ে রেসপন্ড হতো, তাহলে ওই মক ড্রিলটাই হয়তো কনভার্ট হয়ে যেত অ্যাজ এ অরিজিনাল রিয়েল ড্রিল, রাইট, ঠিক। So this is the history of mock drill. এবং এই কারণেই এই পুরো ঘটনাটা এইভাবে মক ড্রিলটাকে সাজানো হয়েছিল। 1971-এ যখন যুদ্ধ হয়েছিল, তখনও কিন্তু এই মক ড্রিল প্র্যাকটিস করা হয়েছিল আমাদের ভারতবর্ষের বহু স্টেটের ভেতরে, স্পেশালি যেই স্টেটগুলো বর্ডারের সংলগ্ন, যেমন পাঞ্জাব, রাজস্থান, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, যেহেতু দেন ইস্ট পাকিস্তান, we were involved in that. তাই সেটা কিন্তু 71-এর সময়ও এই মক ড্রিল প্র্যাকটিস হতো, রেগুলার প্র্যাকটিস হতো। So this is the mock drill as a sort of. বেশ, এই যে অপারেশন সিন্দুর ঘটলো, আপনি যখন জানলেন খবরটা, কারণ আপনি ইউ ফট ফর দিস কান্ট্রি, যখন এটা জানলেন, তখন হোয়াট ইজ ইউর ফিলিং অ্যান্ড হাউ আর ইউ সিইং দিস অপারেশন সিন্দুর? কিভাবে দেখছেন? ওয়েল, অপারেশন সিঙ্গুরকে যদি আমরা অ্যানালাইজ করি, প্রথমে আমাদের ফিরে যেতে হবে কেন এই অপারেশন সিঙ্গুরটা হলো। ঠিক, ওটাকে প্রথমে অ্যানালাইজ করতে হবে। আমরা কি দেখলাম 22 এপ্রিল পহেলগাঁও, যেটা একটা সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক, এ বিউটিফুল ভ্যালি, সেখানে কি দেখলাম আমরা? কোনো সিকিউরিটি নেই, মেবি কমপ্লিসেন্সি ছিল যে এই ধরনের কোনো একটা সন্ত্রাসবাদী কার্যকলাপ নাও হতে পারে। সেখানে না জেএনকে পুলিশ ছিল, না সেখানে সিপিওস, যারা সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন লাইক বর্ডার সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ বা সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্স, কেউ ছিল না। আর্মিও ছিল না, আর্মি ওয়াজ ডাউন বিলো। আমরা দেখলাম হঠাৎ করে, আমি বলবো 4 থেকে 6 টেররিস্ট, তারা এলো, এসে এমন একটা গ্রুসামেস্ট টেররিস্ট অ্যাট্যাক তারা করলো, নিরীহ
আনআর্মড সিভিলিয়ান ট্যুরিস্টদের ওপর, যেটা এর আগে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে কোনো জায়গায় হয়নি। সিভিলিয়ান আনআর্মড ট্যুরিস্ট যারা সেখানে এনজয় করছিল, কেউ হানিমুন করছিল, কেউ অন্যভাবে ছুটি কাটতে গিয়েছিল। গ্রুসামেস্ট কেন আমি বললাম, এর আগে টেররিজম জম্মু অ্যান্ড কাশ্মীরে যেটা হতো সেটা বেসিক্যালি টেররিস্ট ইউজ টু ফাইট এগেনস্ট দি আর্মড ফোর্সেস পার্সোনাল, ইউনিফর্ম পার্সোনাল, বা যারা ছুটিতে ইউনিফর্ম পার্সোনাল বা পুলিশ পার্সোনাল, এদের এগেনস্টে। কিন্তু এখানে ট্যুরিস্টদের এগেনস্টে এই ধরনের করে তার একটা আলাদা ডাইমেনশন হলো রিলিজিয়াস টেররিজম। কারেক্ট। এই ডাইমেনশনটা আগে কোথাও হয়নি। সেপারেট করা হলো ইসলামিক অ্যান্ড হিন্দুজ। বলতে আপত্তি নেই, যদিও এগুলো অ্যাজ অ্যান আর্মি অফিসার আই ফিল ভেরি স্যাড টু টক অ্যাবাউট ইট, বিকজ উই ডোন্ট বিলিভ ইন এনি রিলিজন, উই বিলিভ ইন ওয়ার্ল্ড রিলিজন আর্মি। কিন্তু সেখানে আমরা দেখলাম যে ঘটলো, এরা করে সেপারেট করে গ্রুসামেস্ট কেন আমার বলছি, ওয়াইফের সামনে হাজব্যান্ডকে মারছে, ছেলের সামনে বাবাকে মারছে, বাবার সামনে ছেলেকে মারছে, গুনে গুনে একেবারে কপালে এম করে তাদের মারা হলো। 26 জন নিরীহকে এইভাবে মারা হলো। হোল নেশন, নট অনলি নেশন, পুরো পৃথিবী কেঁপে উঠল যে গ্রুসামেস্ট এই ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটিস হতে পারে। ভারতবর্ষ শুধু না, বিশ্বের বহু দেশের মধ্যে একটা এই ধরনের একটা ইমোশন এমার্জ করলো। সেই ইমোশনটা শুধু দুঃখের না, ইমোশনটার মধ্যে একটা ক্রোধ, যে এর একটা প্রতিশোধ নিতেই হবে, প্রতিঘাত করতে হবে। কারা এর পেছনে, কী প্ল্যানিংয়ে কী করে করলো, কেন এই রিলিজিয়াস টেররিজমটা এলো এখানে, এই যে একটা ইমোশন, এই ইমোশনটা কিন্তু শুধু ভারতবর্ষের জনগণ না, আমাদের সরকারকেও কাঁপিয়ে দিল একদম। সিমিলারলি আমাদের সামরিক বাহিনীর দিক থেকেও আমরা খুব দুঃখিত শুধু হলাম না যে এই ধরনের একটা টেররিস্ট অ্যাক্টিভিটিস আমরা স্টপ করতে পারলাম না। কিন্তু কি করতে হবে এবার? আমরা যদি অ্যানালাইজ করি যে টেররিস্ট মুভমেন্ট যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে হচ্ছে, সেটা কি কেন হচ্ছে, কি তার ব্যাকগ্রাউন্ড, কারা এর পেছনে, অবভিয়াসলি এটা সবাই জানে, আমি আর বেশি করে বলতে চাই না। এটা পাকিস্তান তিনবার ভারতের সাথে যুদ্ধ করলো, 47, 48, 65, 71, তারপর কার্গিল। এই যুদ্ধগুলোর একটাই উদ্দেশ্য ছিল, অবজেক্টিভ ছিল পাকিস্তানের, হাউ টু অ্যানেক্স জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক, আর কোনো অবজেক্টিভ ছিল না তাদের। জম্মু অ্যান্ড কাশ্মীরকে আমাদের নিতে হবে। কিন্তু পাকিস্তান দেখলো যে এই যুদ্ধ করে তারা পারল না, তারা পিটে মানে মার খেয়ে গেল তিনবার। না 71-এর কথা তো আলাদাই বললাম, যে 93,000 প্রিজনার্স অফ ওয়ার, এটা যুদ্ধের ইতিহাসে একটা বিরল ঘটনা। রামায়ণ মহাভারতের যুদ্ধেও একটা যুদ্ধে এত প্রিজনার কেউ নিতে পারেনি যেটা আমরা নিয়েছিলাম। তা এটা করার পর পাকিস্তান যখন দেখলো, পাকিস্তান আর্মি স্পেশালি, বিকজ একটা কথা আছে যে একটা দেশের একটা আর্মি থাকে, কিন্তু পাকিস্তানের বেলায় পাকিস্তানের আর্মির একটা দেশ আছে। ঠিক, একটা ভারতবর্ষের একটা আর্মি আছে, কিন্তু পাকিস্তানের বেলায় পাকিস্তানের আর্মির একটা দেশ আছে। ঠিক, তারা প্ল্যান করলো একটা নতুন ধরনের কনসেপ্ট অফ ওয়ারফেয়ার, টেররিজম। এখন অনেকে অনেক রকম ব্যাখ্যা দেয়, টেররিজম মানে কি, টেররিজমের অর্থ কি, কেউ কিছুভাবে অন্যভাবে বলে, কেউ কিছুভাবে বলে। আমার যদি ওপিনিয়ন আপনি নেন, তো টেররিজম কি এক সিম্পল কথা আমি বলি, যখন একজন কম শক্তিশালী লোক, লেটস সে ইউ আর কম শক্তিশালী, আমি বেশি শক্তিশালী, আপনি আমাকে মারতে চান, আপনি সোজাসুজি জানেন মেরে পারবো না, তা পেছন দিক থেকে আপনি কোনাখপচি করে ছুরি মেরে দিলেন। আমরা এখানে 4 জন আছি, ঠিক আছে, বাইরে হয়তো 10 জন বসে আছে,
এই আমরা এই 10 জনের সঙ্গে পারবো না, এই 4 জন তখন প্ল্যান করবো ওই 10 জনকে পেছন থেকে কিভাবে আমরা মারবো। প্ল্যান করে পেছন থেকে গিয়ে মারলাম। একটা গ্রুপ বা একটা দেশ যখন ভাবে যে আমরা কম শক্তিশালী দেশ, আমরা একটা বেশি শক্তিশালী দেশকে কিভাবে মারবো বা কিভাবে ট্রাবল দেব, তখন তারা এই ধরনের কনসেপ্ট অ্যাপ্লাই করে, যুদ্ধের একটা কনসেপ্ট, যাকে আমার ভাষায় আমি বলবো ইট ইজ টেররিজম। পাকিস্তান, স্পেশালি ব্যাকড বাই পাকিস্তান আর্মি, ISI, ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, যেটা ওয়ান অফ দি বেস্ট ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ইন দি ওয়ার্ল্ড, আমি তাদের প্রেস করছি। কিন্তু তখন আমি দেখেছি যুদ্ধে 65-এও দেখেছি, 71-এও দেখেছি, জম্মু অ্যান্ড কাশ্মীর ভ্যালিতেও দেখেছি হাউ দে অপারেট অ্যান্ড হোয়াট ইজ দেয়ার ওয়ে অফ ওয়ার্কিং। সেখানে তারা প্ল্যান করলো যে এই ধরনের একটা টেররিজম শুড বি পার্ট অফ পাকিস্তান আর্মিজ ওয়ারফেয়ার কনসেপ্ট এগেনস্ট ইন্ডিয়া। আর টেররিস্ট যাদের তৈরি করব বা তারা তৈরি করবে, তারা ইজ এ ফোর্স মাল্টিপ্লায়ার টু পাকিস্তান আর্মড ফোর্সেস। ঠিক, ইটস এ ফোর্স মাল্টিপ্লায়ার। তা এই যে 4 জন বা 6 জন যারা ভেতরে এসে পেহেলগ্রামে এটা করলো, তার ঠিক 3 দিন বা 4 দিন আগে, আমার ঠিক ডেটটা মনে পড়ছে না, আসিম মুনির, জেনারেল আসিম মুনির বলি না, দেখেন হি ইজ মাচ 40 years ইয়াঙ্গার টু মি। আসিম মুনির একটা জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিল। সেখানে বিদেশি পাকিস্তানি, যারা প্রবাসী পাকিস্তানি, তাদের নিয়ে একটা সিম্পোজিয়াম করেছিল পাকিস্তানের ভেতরে। সেখানে আসিম মুনির একটা জ্বালাময়ী বক্তৃতা দেয়, উইচ ইজ আনলাইক এর আর্মি জেনারেল। তার 4টে পোর্শন ছিল ওর লেকচারে। একটা হচ্ছে পলিটিক্যাল ওরা বলল যে পাকিস্তান আর ভারত এটা 2 নেশন থিওরির ওপরে বেস করে তৈরি হয়েছিল। ইট ক্যান নেভার বি টুগেদার, দে ক্যান নেভার বি ফ্রেন্ড, ইট ইজ বেসড অন 2 নেশন থিওরি, হিন্দু মুসলিম। পলিটিক্যাল সাইড বলে দিল। আর বলছে যে বাচ্চাদের স্কুলে গিয়েও এইটা শিক্ষা দিতে হবে যে আমাদের দেশ হচ্ছে ইটস বেসড অন 2 নেশন থিওরি, ইট ইজ নেভার পার্ট অফ এনি আদার ইউনিফাইড ইন্ডিয়া অর সামথিং। পলিটিক্যাল সাইড। রিলিজিয়াস সাইড সেকেন্ড ওর অপশন ছিল, বলল রিলিজিয়াস সাইড। এটাকে আমরা লিঙ্ক করছি, নাম নিয়েই বলছি, বলতে আমার আপত্তি নেই। হিন্দুজ আর মাচ ইনফিরিয়ার দেন ইসলামিক মুসলিম। আমরা হিন্দুদের থেকে অনেক বেশি ওপরে সব দিক থেকে, ফিজিক্যালি, কালচারালি, থিঙ্কিং, ওয়ে অফ লিভিং, এভরিথিং। ইসলাম ইজ মাচ মাচ সুপিরিয়ার দেন হিন্দুজ। এটা বলে দিল একেবারে ক্লিয়ারলি, ওপেনলি ডিক্লেয়ার করেছে। It was from the mouth of Pakistan Chief of the Army Staff, Asim Munir. থার্ড ও বলল যে বালুচিস্তানে ওই 1500 মিলিটারি সাইটটা আবার নিয়ে এলাম আমি, পলিটিক্যাল, রিলিজিয়াস, মিলিটারি। বালুচিস্তানে 1500 Baluch Liberation Army. Who are these people? They are fighting with mighty Pakistan Army. 2 দিনে ওদের উড়িয়ে দেবো, 2 দিনে ওদের উড়িয়ে দেবো। There was a big clapping and all, খুব ক্ল্যাপিং হলো ওখানে। এর ঠিক 3 দিন পর যখন এই টেররিস্ট আক্রমণটা হলো, টেররিস্টরা ওপেনলি বলল যে ডিফাইড করে দিল হিন্দু আর মুসলিম, যে মুসলিমস আর মাচ সুপিরিয়ার। এও বললো কি মোদিকে বলে গিয়ে বলো, একজন মহিলা যিনি প্রে করছিল ডোন্ট শুট মাই হাজব্যান্ড, আমার হাজব্যান্ডকেও যদি শ্যুট করো আমাকে আর আমার ছেলেকেও মেরে দাও। তখন ওরা বললো হ্যাঁ আপনাকে মারবো না, আপনি গিয়ে মোদিকে বলুন যে আমরা কি করেছি এখানে। সো অবভিয়াসলি এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন, আমি যদি লজিক্যালি চিন্তা করি, যে এই টেররিস্ট অ্যাটাকটা ওয়াজ প্ল্যান্ড অ্যান্ড এক্সিকিউটেড বাই অর্ডার অফ পাকিস্তানি চিফ অফ দি আর্মি স্টাফ আসিম মুনির।
ক্লিয়ার ইন্ডিকেশন, কারণ তার আগেই তার 4-3 দিন আগে এটা বলেছে, একদম ক্লিয়ার ইন্ডিকেশন। এটা যখন হলো, এখন এখন কেউ আমাকে জিজ্ঞেস করবে যে আসিম মুনির কেন এরকম করতে যাবে, হোয়াট ওয়াজ হিজ অবজেক্টিভ। একটা অপারেশন যখন কেউ প্ল্যান করে অ্যাজ অ্যান আর্মি অফিসার, আই অলওয়েজ হ্যাভ সার্টেন ফ্রেমওয়ার্ক কি আমি কেন এটা করব। এখানে আমি যদি আসিম মুনির হয়ে চিন্তা করি, I am also a commando. I was taught that you think how the enemy will think. If you want to kill a commando, if you want to kill a terrorist, you become a terrorist. Or you become a commando. That should be your way of thinking. এখন আমি আসিম মুনির, আমি চিন্তা করছি আমি কেন এই অপারেশনটা প্ল্যান করলাম পেহেলগামে। এর একটা ট্যাকটিক্যাল অবজেক্টিভ, একটা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ থাকে সবসময়। হোয়াট ইজ ট্যাকটিক্যাল অবজেক্টিভ? জম্মু অ্যান্ড কাশ্মীরের ভেতরে 370 চলে যাওয়ার পর যেভাবে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস হচ্ছে, যেভাবে ট্যুরিজম সেখানে একটা দেয়ার ওয়াজ এ বুম ইন ট্যুরিজম, ট্রেন আমরা নিয়ে যাচ্ছি শ্রীনগর ভ্যালি পর্যন্ত, যেভাবে আমরা ব্রিজ তৈরি করেছি, ইট ইজ এ হিস্ট্রি ইন দি ওয়ার্ল্ড। এই ধরনের হাই ব্রিজ কোথাও হয়নি। রাস্তাঘাট, স্কুল, কলেজ, একটা বিশাল একটা ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস জম্মু অ্যান্ড কাশ্মীরে হচ্ছিল, একদম, হুইচ পাকিস্তানি ডিড নট ওয়ান্ট। তারা চায় না যে জম্মু অ্যান্ড কাশ্মীরে যদি এই ধরনের একটা ডেভেলপমেন্ট হয়, তাহলে তাদের যে আইডিওলজি বা থিঙ্কিং যে আমরা পার্ট অফ পাকিস্তান, ওটা চলে যাবে, দে উইল বি পার্ট অফ ইন্ডিয়া। তা এই ধরনের একটা টেররিজম অ্যাক্টিভিটিস যদি করে দিই, দি মেন যেটা ট্যুরিজম, যেটা জেএনকের ইকোনমি, সেটা বন্ধ হয়ে যাবে, ভয়ের চোটে লোক আসবে না সেখানে, যেটা হয়েছিল মাঝখানে কয়েক বছর 89-এর পরে। ঠিক ঠিক, ওটা আবার হয়ে যাবে। ওটা হচ্ছে ওর স্ট্র্যাটেজিক না ট্যাকটিক্যাল অবজেক্টিভ। এবারে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, স্ট্র্যাটেজিক অবজেক্টিভ অ্যাজ আ ভেরি ইন ডেপথ ইফ ইউ থিঙ্ক, ও চাইল যে ভারতবর্ষের মধ্যে এই ঘটনার পর একটা সোশ্যাল মানে আনরেস্ট। সোশ্যাল আনরেস্ট কী করে হবে? হিন্দু মুসলিম রাইটস, একটা রায়োটাস সিচুয়েশন। হিন্দুরা বলবে হ্যাঁ সিন্দুর আমার বউয়ের থেকে ছড়িয়ে দিল, আমার মার থেকে, আমার বোনের থেকে, আর এই ধরনের কথা বললো, হিন্দু মুসলিম করে দিল, মুসলিমদের মারো। There would have been a total social unrest in the country. একটা রায়োটাস সিচুয়েশন হয়ে যেত, যার ফলে maybe the situation would have gone out of control of the present government and present government would have fallen. ঠিক, একদমই তাই। কারণ ওই আনরেস্টটার শুরুটা আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু হচ্ছিল, তারপর ফাইনালি একটুখানি ব্যাপারটা একটা জায়গায় গিয়ে থেমেছে। I think our people are mainly people and most of the political parties and organization, they showed patient, ধৈর্য, আর তারা একটা নিজার ডিসিশন নিয়ে একটা মারামারি শুরু করে দেয়নি। একদমই। তো আমরা দেখলাম যে এই আসিম মুনিরের এই টেররিস্ট অ্যাটাকটা আমাদের ট্যাকটিক্যাল একটা থ্রেট জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড এ স্ট্র্যাটেজিক থ্রেট ফর দি এন্টায়ার নেশন। ঠিক, একদম। এবং সেখান থেকে আমরা অপারেশন অপারেশন সিঙ্গুর ওয়াজ প্ল্যান্ড। এই অপারেশন সিন্দুর এইটা কিভাবে, আপনি তো নিশ্চয়ই নিজে যেহেতু এতগুলো যুদ্ধের সাক্ষী ছিলেন, আমরা সেই অভিজ্ঞতা তো জানতে চাইবই আপনার কাছ থেকে। তো তার আগে এই যে অপারেশন সিন্দুরটা প্ল্যান করা হলো, এই এক্সিকিউশনটা করা হলো, এই ব্যাপারটা দেখে আপনার কি মনে হয়েছে? হাউ ডিড ইউ, মানে আপনার কি মনে হয়েছে কীরকমভাবে অ্যাটাকটা প্ল্যান করা হয়েছে এবং কি করে ব্যাপারটাকে এক্সিকিউট করা হয়েছে? আমি যদি এগেন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল যদি চিন্তা করি, আমার মনে হয় ইট ইজ ওয়ান অফ দি ইউনিকেস্ট অপারেশন, ডিপ্লোম্যাটিক মিলিটারি কোঅর্ডিনেশন অফ দি হাইয়েস্ট অর্ডার, যেটা শুধু ভারতবর্ষের মধ্যেই, ভারতের ইন্টারেস্টের মধ্যেই থাকবে না, এটা বিশ্বব্যাপী একটা এক্সাম্পল হয়ে থাকবে যে এই ধরনের একটা অ্যান্টি টেররিস্ট অপারেশনও প্ল্যান করে এক্সিকিউট হতে পারে। কোর ইস্যু কি? যে আমরা স্ট্রাইক করব
উই হ্যাভ নো এনিমিটি উইথ পিপুল অফ পাকিস্তান। পাকিস্তানের লোকদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, দে আর অল আওয়ার ফ্রেন্ডস। আমাদের ঝগড়া ইজ এগেনস্ট দি টেররিজম অ্যান্ড টেররিস্ট। ঠিক। এবারে টেররিজম অ্যান্ড টেররিস্টকে যদি শেষ করতে হয়, আর পাবলিকের যে সেন্টিমেন্ট, যেটা বললাম ক্রোধ আর দুঃখ, সেটাকে যদি প্রশমিত করতে হয়, তাহলে আমাদের স্ট্রাইক করতেই হবে ইন দি টেররিস্ট হাব, অ্যান্ড ফ্রম ওয়ের দি টেররিস্ট আর এমানেটিং, কামিং টু জম্মু অ্যান্ড কাশ্মীরে আসছে বা ভারতবর্ষের কোথাও আসবে। যেখানে টেররিস্টদের জন্ম, যেখানে টেররিস্টদের লালন পালন করে বড় করা হয়, যেখানে টেররিস্টদের ব্রেন ওয়াশ করা হয়, যেখানে টেররিস্টদের ট্রেনিং দেওয়া হয়, যেখানে টেররিস্টদের আর্মস, অ্যামুনিশন, এক্সপ্লোসিভ দেওয়া হয়, যেখানে টেররিস্টদের টাস্কিং করা হয় যে ইউ গো অ্যান্ড হিট সো অ্যান্ড সো টার্গেট, উই উইল হিট অ্যান্ড ডিস্ট্রয় দোজ প্লেসেস এনিওয়্যার ইন দি ওয়ার্ল্ড। দিস ওয়াজ দি প্ল্যান। এখন এইটা করতে গিয়ে এখন যে কনসেপ্ট অফ অপারেশন আমাদের, যে ইট শুড নট বি অনলি বাই আর্মি অর এয়ারফোর্স অর নেভি। তো সেখানে আমরা বলি থিয়েটার কমান্ড। আজকাল থিয়েটার কমান্ড মানে আর্মি, এয়ারফোর্স অ্যান্ড নেভি কম্বাইন্ড হয়ে কোনো অপারেশনে টেক পার্ট করে। তারা সব তিনটে আর্মসই টেক পার্ট করবে, যাকে আমরা সামরিক বাহিনী বলবো, বেশ, সেনাবাহিনী বলবো না। সামরিক বাহিনী মানে আর্মি, নেভি, এয়ারফোর্স। বেশ। তা এখানে আর সঙ্গে আমাদের ফেমাস সব থেকে ওয়ান অফ দি গ্রেটেস্ট স্পাই অফ দি ওয়ার্ল্ড, Mr. Ajit Doval. Ajit Doval. Right, he is the National Security Advisor. Correct. So he has got that reputation, he is one of the finest spy of the world. উনি সব জানেন কি করতে হবে কি না করতে হবে। So for all these things he is taken into confidence. Right. তা সেখানে প্ল্যান হলো যে আমরা কিভাবে এই স্ট্রাইকগুলো করব, যাতে আমরা ডোন্ট ওয়ান্ট টু হিট এনি মিলিটারি টার্গেট, উই ডোন্ট ওয়ান্ট টু ক্রস দি ইন্টারন্যাশনাল বর্ডার ঠিক, or line of control in Jammu and Kashmir, and we want to avoid casualty to our side. আমাদের সাইডে যেন ক্যাজুয়ালিটি না হয়। ঠিক। তা সেটা যদি করতে হয়, তাহলে আমাদের কাছে অনেক অপশন ছিল। ওয়ান অফ দি অপশন হচ্ছে, এটাকে আমরা বলি নিউট্রালাইজ এ টার্গেট বাই ফায়ার। নিউট্রালাইজ এ টার্গেট বাই ফায়ার, নট ফিজিক্যাল অ্যাসল্ট। তো সেখানে এয়ারফোর্স দরকার। তা আমরা প্রথমে একটা ম্যাসিভ ইন্টেলিজেন্স মুভমেন্ট আগে ছিল, সেটাকে আরও বুস্ট আপ করে দিয়ে উই ফাউন্ড আউট এক্স্যাক্ট লোকেশন অফ দ্য টেররিস্ট, ওই যেগুলো বলে যেখান থেকে টেররিস্টদের জন্ম হচ্ছে, লালন পালন হচ্ছে, ব্রেন ওয়াশ হচ্ছে, এই সমস্ত কথাগুলো আমি বললাম। ওই ধরনের যেই জায়গাগুলো পিন পয়েন্ট, বিল্ডিং বা মস্ক বা একটা গ্রুপ অফ বিল্ডিং, কোনো ভিলেজ বা কোনো নেক্সট টু আর্মি ইনস্টলেশন, তা এই জায়গাগুলো পিন পয়েন্ট আমরা প্রথমে আইডেন্টিফাই করে উই আন্ডারস্টুড দ্যাট দিজ আর দি ইম্পর্টেন্ট প্লেসেস। এই আইডেন্টিফিকেশনটা তো বোধহয় ইন্টেলিজেন্স এজেন্সি করেছে। অবভিয়াসলি এসে আমাদের নানা ধরনের ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে, এগুলো তো লোকে খুব একটা বেশি জানে না। একটা এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সিজ, একটা ইন্টারনাল এজেন্সিজ, একটা ইন্টারনালি অনেক এজেন্সিজ আছে, যেমন র ইজ টোটালি এক্সটার্নাল ইন্টেলিজেন্স। এখন পাকিস্তানের মধ্যে কি হচ্ছে, কারা ভারতের এগেনস্টে কিছু বানাচ্ছে বা কিছু চিন্তা করছে, তার ইন্টেলিজেন্স বার করা হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। আর যেই বর্ডার পার করে ভেতরে চলে এলো, তখন আমাদের ইন্টারনাল ইন্টেলিজেন্স লাইক আইবি, এসআইবি, এসএসবি, স্টেট ইন্টেলিজেন্স, ডিটেকটিভস, তারপর আর্মি ইন্টেলিজেন্স, বিএসএফ ইন্টেলিজেন্স, নেভাল ইন্টেলিজেন্স, তারপর লাস্টলি হচ্ছে লোকাল পুলিশ থানাস ইন্টেলিজেন্স। এতগুলো লেভেলে ইন্টেলিজেন্স ওয়ার্ক করে, এতটা মানে স্পেকট্রামে। অ্যাবসলিউটলি রাইট। এইগুলোকে যদি আমরা ঠিক মতো কোঅর্ডিনেট করে চালাতে পারি, then there will be no intelligence failure. Unfortunately,
এই কোঅর্ডিনেশনগুলো আমরা দেখেছি। ইভেন দ্য বেস্ট অফ ইন্টেলিজেন্স এজেন্সিজ দে হ্যাভ ফেইলড। যদি এক্সাম্পল দিই, কি হলো 9/11-এ Twin Tower and Pentagon, which is the most strongest intelligence setup in the world. ঠিক। Pentagon was hit. Twin Tower was hit. ইন্টেলিজেন্স ফেলিয়ার। আমেরিকার মতো ইন্টেলিজেন্স সিস্টেম যাদের, দে কুড নট ফাইন্ড আউট কি এরকম একটা ব্যাপার হতে যাচ্ছে। ঠিক। ইসরায়েল, মোসাদ, দ্যাট সাপোজ টু বি ডেডলিয়েস্ট ইন্টেলিজেন্স এজেন্সিজ ইন দি ওয়ার্ল্ড, কি হলো? এনজয় করছে এরকম, যেরকম আমরা পহেলগামে হচ্ছিল, সেলিব্রেশন হচ্ছিল ওদের একটা ফেস্টিভ্যাল, সেখানে ছেলে মেয়ে আলাদা আলাদা বাইরের থেকেও ইসরায়েলিরা এসে সেলিব্রেট করছিল। হামাস কি করলো? প্যারাগ্লাইডিং দিয়ে এসে তাদের স্ট্রাইক করে সেখান থেকে 100-200 জনকে মেরে দিল, 200-250-কে হোস্টেজ করে নিয়ে চলে গেল। মোসাদ অলসো ফেইল্ড। সো পৃথিবীর যে কোন 26/11 আমাদের মুম্বাইতে স্ট্রাইক হলো, একটা টেররিস্ট গ্রুপ পুরো সমুদ্র পার করে এসে হারবার করো, বম্বেতে হারবার করে তারপর নানা ধরনের টার্গেটে ছড়িয়ে গেল। উই কুডন্ট ফাইন্ড আউট। তো ইন্টেলিজেন্স এজেন্সিজ, কোনো ধরনের পৃথিবীতে কোনো ইন্টেলিজেন্স এজেন্সি ফুল প্রুফ হয় না। দেয়ার উইল বি গ্যাপ, and that gap can be exploited by anybody who's got initiative. Correct. Initiative is with the terrorist. Correct. সেটাকে যদি আগের থেকে আমরা ব্লক করতে না পারি, this kind of thing will happen. এবার র আইডেন্টিফাই করলো, এক্স্যাক্ট পিন পয়েন্ট করলো, এই জায়গাগুলোতে বিষয়টা আমাদের স্ট্রাইক করতে হবে। দেন হোয়াট, মানে কিভাবে প্রসেস? সো দেন উই প্ল্যান্ড, আচ্ছা আমাদের যদি একটা প্রিসিশন স্ট্রাইক করতে হয়, তাহলে আমরা চাই না, প্রথম কথা, কোনো মিলিটারি টার্গেটে হিট করতে, আমরা চাই না কোনো সিভিলিয়ান টার্গেটে হিট করতে, আমরা শুধু এই টেররিস্ট হাবগুলোকেই হিট করব। আর এনশিওর করব মিনিমাম কোল্যাটারাল ড্যামেজ, মানে সিভিল একটা বম যদি এখানে এসে পড়ে, আশেপাশের বাড়িতেও তার এফেক্ট হবে। তা সেটাকে মিনিমাইজ কী করে করা যায়, যে মিনিমাম কোল্যাটারাল ড্যামেজ টু দি প্লেস ওয়ের উই আর হিটিং। তাহলে আমাদের ডিসাইড করতে হবে কী ধরনের ওয়েপন আমাদের ইউজ করতে হবে। আমাদের কাছে কি এই প্রিসিশন গাইডেড মিসাইল আছে, যে আমাদের প্রথমে মিসাইলকে গাইড করে নিয়ে যাবে, তারপর একদম প্রিসিশন ওই বাড়িটার মধ্যেই হিট করবে বা ওই গ্রুপ অফ বিল্ডিংয়ের মধ্যে হিট করবে? আমাদের সিলেকশন অফ ওয়েপন, তারপর কিভাবে আমরা এই ওয়েপনগুলোকে রিলিজ করব। ওয়েপন থাকলেই তো হবে না, এগুলো কি এয়ারক্রাফট থেকে রিলিজ করব, না কোনো মিসাইল সিস্টেম থেকে রিলিজ করব, না অন্যভাবে রিলিজ করব? তো আমরা কি ডিসাইড করলাম, একটা পারসেপশন আছে আমাদের, আমরা বলি স্ট্যান্ড অফ ডাইরেকশন বা স্ট্যান্ড অফ ফায়ার পজিশন। ধরুন আমরা ইন্টারন্যাশনাল বর্ডারটা ক্রস করছি না, আমাদের রাফেল এয়ারক্রাফট আমাদের টেরিটরির মধ্যেই ফ্লাই করছে অ্যালং দি ইন্টারন্যাশনাল বর্ডার। এখন রাফেলের মধ্যে বা ইভেন সুকয়তে, ইভেন জাগুয়ারেও একটা সিস্টেম আছে যে ও একটা অ্যাঙ্গেলে you can fire up to 400 meters or 4 kilometers or 5 kilometers or 100 kilometers or 10 kilometers. মিসাইলটাকে রিলিজ করে দিতে হবে তোমাকে, গাইডেড মিসাইল। So you are not crossing the international border, at the same time you are engaging the target. Similarly, আমার বলতে আপত্তি নেই, we use drones. Most of the people don't know, কাজাকাভি ড্রোনস বলে একটা ড্রোনস আমাদের আছে। এই ড্রোনের একটা বিশেষত্ব অত্যন্ত ইন্টারেস্টিং, এরা খুব লো ফ্লাই করে, মানে ট্রি টপ লেভেলে ফ্লাই করে যায়, সো দ্যাট তারা রেডারে ডিটেক্ট হয় না। যদি একটা লেভেল আছে, সেই লেভেলের নিচ দিয়ে যদি কিছু যায়, রেডার সেটাকে ধরতে পারে না। ওকে। তো এটা একদম ট্রি টপ লেভেলে ফ্লাই করে যাবে, গিয়ে টার্গেটের উপরে তারা হোভার করে, দে হোভার অ্যারাউন্ড দি টার্গেট লাইক এ হেলিকপ্টার। আচ্ছা, হোভার করে কেন? তারা পিন পয়েন্ট কোথায় হিট করতে হবে সেটার সঙ্গে লক হয়ে যায়। আচ্ছা। অ্যান্ড ওয়ান্স দে হ্যাভ লক টু দি টার্গেট, এই ড্রোনসের মধ্যে উই ক্যান পুট অ্যান ওয়ারহেড। Yes, warhead like a rocket. Or an high explosive device. Or even the drone itself can be used as a
ওর সঙ্গে হাই এক্সপ্লোসিভ ডিভাইসটা লাগানো আছে, আর ড্রোনটাকে গিয়ে যেই লক হয়ে গেল ওখানে কি মারলো একেবারে পিন পয়েন্ট মারলো, একদম ওইটা ফেটে গেল অ্যান্ড ম্যাসিমাম ড্যামেজ। এই যে স্পেশালি Bhavalpur was a very important place in Pakistan. It is not in Pak-occupied Kashmir. And Bhavalpur was the headquarters of Jaish-e-Mohammed and Lashkar-e-Taiba. আর এরা একটা বিরাট মসজিদের মধ্যে এদের অ্যাক্টিভিটিস ছিল, যেখানে ওরা এই সমস্ত রিক্রুটদের জমা করে তাদের ট্রেনিং ইত্যাদি যা বললাম এসব করাতো। হাফিজ সঈদ অ্যান্ড মাসুদ আজহার দুজনেই এই অ্যাকচুয়ালি ভাওয়ালপুর এরিয়ার, পরে হাফিজ সঈদ অফকোর্স করায় লাহোরে মুভ করে যায়। এই স্পেশালি এই টার্গেটটা ইজ এ ভেরি হাই প্রোফাইল টার্গেট। এটার জন্যে আর প্লাস মুরিদকে বলে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের সাম্বার উল্টো দিকে। আর এই ভাওয়ালপুর হচ্ছে আমাদের, যদি আমরা আমাদের লিঙ্ক করি, পাঞ্জাবে ভাটিন্ডা বলে একটা জায়গা আছে, এই ভাটিন্ডার উল্টো দিকে আবার 100 কিলোমিটার ফ্রম ভাটিন্ডা হচ্ছে এই ভাওয়ালপুর। আর অনেকেই জানে না যারা সিভিলিয়ান, ভাওয়ালপুরে 1971 সালের যুদ্ধের সময়, যদিও আমরা এইদিকে ফাইট করছিলাম, পাকিস্তানের যে স্ট্রাইক ফোর্স 1 আর্মার ডিভিশন, যেটা তখনকার দিনের স্ট্রাইক ফোর্স ছিল, এই ভাওয়ালপুর এরিয়াতে পাকিস্তান ডিপ্লয় করে রেখেছিল উইথ অ্যান অবজেক্টিভ কি আমরা পাঞ্জাবের ভাটিন্ডা ক্যাপচার করে নেব। 71-এ কিন্তু দে ডিড নট লঞ্চ বিকজ দেয়ার মোরাল অ্যান্ড এভরিথিং ওয়াজ ডাউন আফটার বাংলাদেশ। তো ভাওয়ালপুর ইজ দ্যাট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট প্লেস। আর এখনও ওখানে একটা কোর হেডকোয়ার্টার আছে পাকিস্তানের, স্ট্রাইক কোর হেডকোয়ার্টার, যেটা ডেজার্টে ওরা অপারেট করে মুভ করবে। তো ভাওয়ালপুর প্লাস মুরিদকে, এই দুটো টার্গেট, প্লাস সাম্বার উল্টো দিকে মুরিদকে বলে দিলাম, আর শিয়ালকোটের কাছেও আরেকটা টার্গেট ছিল। এই 3টে টার্গেট ছিল ইন হার্টল্যান্ড অফ পাকিস্তান, পাঞ্জাব অফ পাকিস্তান। বাকি যে 9টার মধ্যে বাকি যে টার্গেটগুলো, সেগুলো ছিল পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে, অপোজিট পুঞ্চ, অপোজিট রাজৌরি, অপোজিট মেন্ধার, অপোজিট কান্ধার, ওইগুলো হচ্ছে পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে টার্গেট ছিল। যতদূর আমার মিলিটারি নলেজ থেকে আমি বলছি যে মোস্ট অফ দিস টার্গেটে আমরা শুধু এই ড্রোন ইউজ করিনি, তার সঙ্গে সঙ্গে আমরা রাফেল থেকে উই ইউজড ক্রুজ মিসাইল। এর আলাদা আলাদা নাম আছে, কেউ বলে কিছু, কিছু না বলে। ক্রুজ মিসাইলের মধ্যে কি একটা টার্গেটকে you can lock it in a sense that ওটাকে যদি আমরা ওই টার্গেটের মধ্যে ক্রুজ মিসাইলের মধ্যে প্রোগ্রাম করে দিই, দ্য ক্রুজ মিসাইল রিলিজ করার পর অটোমেটিক্যালি ইট উইল বি গাইডেড। যদি পাহাড় হয় এরম উপরে উঠে যাবে, আর যদি কোনো নিচের দিকে যেতে হয় তাহলে নিচে চলে যাবে। ইট ইজ টেরেন গাইডেড, যেরমভাবে সামনে ট্রেন আসবে ওই মিসাইলটা সেভাবে গাইড করে চলে যাবে, অ্যাভয়েডিং অল দি অবস্টেকল, এবং পড়বে ঠিক ওই একদম পড়ে গিয়ে একদম ওই টার্গেটে গিয়ে পড়বে। ওখানেও ক্রুজ মিসাইলের মধ্যে উই হ্যাড সার্টেন ওয়ারহেড, যেগুলো ওই ওয়ারহেডগুলো স্পেসিফিক স্পিন পয়েন্ট টার্গেটে হিট করবে, আর ওইটাকে ডিস্ট্রয় করবে, আশেপাশের এরিয়াকে ডিস্ট্রয় করবে না। তো উই ইউজড বোথ এয়ারফোর্স অ্যান্ড দি আর্মি to execute this operation. And idea was international border পার করবে না, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার করবে না, কোনো মিলিটারি কোনো সিভিলিয়ান টার্গেটকে হিট করবে না, হিট অ্যান্ড ডেস্ট্রয় all the terrorist hub and terrorist organization which is there. এবার এটা তো যদি এই মুহূর্তে দেখা যায় যে পাকিস্তানের উপর ভারতবর্ষের ইন্ডিয়ার অ্যাটাক, তাই তো? এবার এই অ্যাটাকটা না মিলিটারি অ্যাটাক, না সিভিলিয়ানের উপর অ্যাটাক, তো দেশকে তো অ্যাটাক করা হয়নি, টেরোরিজমকে অ্যাটাক করা হয়েছে। কিন্তু পাকিস্তান যদি নিজে রিটালিয়েট করার জায়গা, আপনার কি মনে হয় যে পাকিস্তান রিটালিয়েট করতে পারে বা করবে কি, বা হোয়াট ক্যান বি দ্য নেক্সট স্টেপ? মানে এটা কি আমরা একটা যুদ্ধের দিকে এগোচ্ছি? আচ্ছা, প্রথম কথা, এটা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ কিন্তু আমি এগ্রি করি না। কারেক্ট।
কারণ হচ্ছে না আমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার করেছি, না আমরা ইন্টারন্যাশনাল বর্ডার পার করেছি, না আমরা পাকিস্তানের টেরিটরিতে কোনোভাবে কোনো ফিজিক্যালি মুভমেন্ট করেছি, না আমরা পাকিস্তানের কোনো মিলিটারি টার্গেটকে হিট করেছি, না আমরা পাকিস্তানের কোনো সিভিল টার্গেটকে হিট করেছি। উই হিট দি টেররিস্ট ক্যাম্প অ্যান্ড টেররিস্ট অর্গানাইজেশন ইন্টারন্যাশনালি উইচ ইজ এগ্রিড দ্যাট ইফ ইউ ফিল থ্রেটেন্ড বাই এনি কান্ট্রি emanating terrorist তোমার দেশের জন্য ইউ ক্যান হিট দেম। ইসরায়েলি তো গিয়ে গাজাকে ধ্বংস করে দিল। আবার একটা বলি, যখন 9/11 হলো আমেরিকা, দে ডিস্ট্রয়েড এ কান্ট্রি লাইক আফগানিস্তান, ঠিক, কমপ্লিট কান্ট্রি ওয়াজ ডিস্ট্রয়েড। একদম ঠিক। তারা পাকিস্তানের মধ্যে আবুটাবার থেকে ওসামা বিন লাদেনকে ধরে নিয়ে গেল। So it is not a war. Then Pakistan should not say कि America launched a war against us. আমাদের দেশ থেকে ওসামা বিন লাদেনকে কেন ধরে নিয়ে গেল? So that point is clear. Correct. এবারে আসি যে মেন পয়েন্ট, what will be the respond or reaction from the Pakistan, ঠিক, which is a very important issue now. It is the most crucial issue for us. কারেক্ট। আবার আমি আসিম মুনির হয়ে ভাবছি, পাকিস্তান সরকার তো বলে দিয়েছে তোমরা যা খুশি করো, আমি আসিম মুনির, আমাকে প্ল্যান করতে হবে আমি কোথায় কি করব। আমরা তো পাকিস্তানের টেররিস্ট হাব, টেররিস্ট অর্গানাইজেশন, টেররিস্টদের উপর স্ট্রাইক করলাম। ভারতবর্ষের মধ্যে কোথায় টেররিস্ট হাব? ভারতবর্ষের মধ্যে কোথায় টেররিস্ট? হোয়ার উইল আই হিট? আই এম আসিম মুনির, কোথায় হিট করবো আমি? ভারতবর্ষে কোথায় টেররিস্ট হাব? ঠিক, আমাকে যদি হিট করতে হয়, আমাকে যদি আমার আর্মির সম্মানকে বাঁচিয়ে রাখতে হয়, বিশ্বব্যাপী যদি দেখতে হয় যে পাকিস্তান আর্মি গেল, ইট ইজ নো আর্মি, ইন্ডিয়ান আর্মি হ্যাজ থ্র্যাশ দেম অ্যান্ড অল, আমাকে কোনো না কোনো জায়গায় হিট করতেই হবে। আমার কাছে কি অপশন? আইদার আই উইল হিট এ মিলিটারি টার্গেট ইন ইন্ডিয়া, or I'll hit a civilian target, or I'll hit an infrastructure. হাওড়া ব্রিজকে উড়িয়ে দিলাম মেরে, বিশাল নিউজ হয়ে গেল। ভিক্টোরিয়াকে উড়িয়ে দিলাম, বিশাল নিউজ। দিল্লিতে লাল কেল্লায় মেরে দিলাম মিসাইল, বিরাট নিউজ। তো আমার কাছে এই দুটোই অপশন আছে। আইদার আই হিট এ মিলিটারি টার্গেট লাইক এ কোর হেডকোয়ার্টার, এ ডিউ হেডকোয়ার্টার, এ ব্রিগেড হেডকোয়ার্টার, আর এ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, মিসাইল মেরে দিলাম, 800 লোককে মেরে দিলাম, জওয়ান মরে গেল। Or I hit an infrastructure which is of values, or আমাদের অ্যাটমিক রিয়াক্টার যেখানে হচ্ছে, কোনো অ্যাটমিক রিয়াক্টারে মিসাইল মেরে ডিস্ট্রয় করে দিলাম। What will be then India's reaction? আমরা কি চুপ করে বসে থাকবো? We will react in a much bigger way. much bigger way, এবং সেটা ওয়ারি হয়ে যাবে। উই আর রেডি ফর ইট। যদি ও কোনো মিলিটারি টার্গেটে হিট করে আসিম মুনির, বা কোনো আমাদের ইনফ্রাস্ট্রাকচারে হিট করে, হুইচ ইজ অফ ইম্পর্টেন্ট সেন্সিটিভ প্লেস ফর আস, উই উইল হিট ব্যাক ইন এ much বিগার ওয়ে টু পাকিস্তান, অ্যান্ড দের ইজ এ লাইকলিহুড অফ দেন এ কনভেনশনাল ওয়ারফেয়ার। লাস্ট পার্ট হচ্ছে যে যদি পাকিস্তান দেখছে যে দে উইল বি আউট ম্যানুভার্ড, আউট নাম্বার্ড অ্যান্ড আউট এভরিথিং, বিকজ উই আর এ মাচ সুপিরিয়ার আর্মি হ্যাঁ হ্যাঁ একদম, in every way. We are a much superior army, much superior air force, much superior navy, and it will be real war with, well, army, navy, air force, everybody will be engaged. আমাদের নেভি অলরেডি করাচির থেকে 80 কিলোমিটার দূরে ব্লক করে বসে আছে। Any time give order that they will move and they will fire missiles, and aircraft from aircraft carrier will go and bomb Karachi. See, we have coordinated this time, a very well coordinated operation will be launched against Pakistan. যদি পাকিস্তান এইভাবে আমাদের কোনো মিলিটারি টার্গেট, তখন আমরা যদি যেই ব্রিফিংটা হলো অপারেশন সিন্দুরের পর, এটা খুব শোনাতে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, very well crafted by these two lady officers, Air Force and Army officers. We have got precision target, we have hit terrorist precision target,
উইদাউট এনি এসকালেটরি ফ্যাক্টর, মানে এটা যেন এসকালেট না করে, আমরা চাই না এটাকে এসকালেট করতে, আরেকটা বড় যুদ্ধ যেন না হয়। যে পাকিস্তান শুড আন্ডারস্ট্যান্ড কি আমাদের কি অবজেক্টিভ ছিল। আমরা উইদাউট এসকালেশন আমরা টেররিস্ট টার্গেট ডিস্ট্রয় করলাম, প্রিসিশন টার্গেটস, নট ইভেন কোল্যাটারাল ড্যামেজ টু এনিবডি। তা এটা পাকিস্তানের বুঝতে হবে। কিন্তু পাকিস্তান যদি রিটালিয়েট করে, আমাদের তো এই ধরনের কোনো টার্গেট নেই আমাদের দেশে, সো দে উইল আইদার হ্যাভ টু হিট এ মিলিটারি টার্গেট অর এ সিভিলিয়ান টার্গেট। দ্যাট ইজ এসকালেশন। ওইটা এসকেলেশন, হ্যাঁ ওইটা এসকালেশন। আর ওটা হয়ে গেলেই যুদ্ধ হয়ে যাবে। এসকালেশন মানে ওয়ার। লাস্ট রিসর্ট পাকিস্তানের কাছে কি আছে আসিম মুনির, আমি এখন আসিম মুনিরের চিন্তা করছি, নিউক্লিয়ার ওয়ারহেড। দুটো দেশই কিন্তু নিউক্লিয়ার কান্ট্রি, এটা ভুললে চলবে না। পাকিস্তান হ্যাজ অলসো, মানে আনকনফার্ম রিপোর্ট বলে অ্যাবাউট 130-140 নিউক্লিয়ার ওয়েপন, আর আমাদেরও প্রায় সেই উই হ্যাভ গট অ্যাবাউট 10-15 মোর দ্যান হোয়াট পাকিস্তানি হ্যাজ গট। কিন্তু আমরা জানি না পাকিস্তানের যে এই নিউক্লিয়ার ওয়ারহেডগুলোর যে ডেলিভারি সিস্টেম, সেই ডেলিভারি সিস্টেমের টোটাল ক্যারেক্টারিস্টিক বাইরে যেগুলো আসে, কিন্তু ইন্টারনালি কি আছে আমরা জানি না। আর ডেলিভারি সিস্টেম আমরা দেখতে পাই পাকিস্তান পারেড করছে মিসাইল সিস্টেম, হাফতা, শাহিন, ঘরি, সব রং টং করে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে চাইনিজ M সিরিজ মিসাইল। ওরা রং টং করে, যে প্রায় 20-25 বছরের পুরনো আমলের, আর অ্যাকচুয়ালি ফায়ার করতে পারবে না, দ্যাট ইজ অলসো ডাউটফুল। কিন্তু রিসেন্টলি আসিম মুনির গিয়ে ওরা একটা নতুন মিসাইল সিস্টেম ট্রাই করেছে, আমি নামটা আদিল না সামথিং নামটা দিয়েছে, ট্রাই করেছে, যে ওটা বলছে সাকসেসফুল। ইট ইজ অ্যাগেন সারফেস টু সারফেস মিসাইল, তার মধ্যে নিউক্লিয়ার ওয়ারহেড ফিট হতে পারে। তা লাস্ট যদি পাকিস্তান দেখছে যে আমরা গেছি, আমাদের কাছে আর কোনো উপায় নেই, যখন একটা ওয়েপন সিস্টেম কারো কাছে থাকে, সে কোনো না কোনো সুযোগ বা সময় আসে, সেই ওয়েপন সিস্টেমটাকে ইউজ করতে হবে। ঠিকই। তো বললে তো হবে না কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোথাও নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার হয়নি, রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ব্যবহার হয়নি, ইরাক ইরান যুদ্ধেও ব্যবহার হয়নি, আমেরিকা ইরাক যুদ্ধেও ব্যবহার হয়নি, আমেরিকা আফগান যুদ্ধেও ব্যবহার হয়নি, কোনো জায়গায় এটা ব্যবহার হবেই না, ভয়ের চোটে কেউ করবে না। আই ডু নট এগ্রি টু দ্যাট কনসেপ্ট। আচ্ছা, যদি ও ভাবে যে আমার তো দেওয়ালে ঠেকে গেছি, আমার কাছে আর কোনো উপায় নেই, আমি কেন আমার লাস্ট ওয়েপনটা ইউজ করব না? সাইকোলজি, ইটস এ মিলিটারি সাইকোলজি। ইফ ইউ হ্যাভ গট প্রাইড, ইউ হ্যাভ টু ইউজ দ্যাট লাস্ট ওয়েপন উইদাউট সারেন্ডারিং। তা যদি হয় তাহলে কি হবে? আবার ইটস ভেরি সিম্পল, ওয়ান হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড, আসিম মুনির মাস্ট বি নোয়িং ইট, কিন্তু পাগলামি করতেই পারে, সবাই পাগল হতে পারে। পাকিস্তান যদি আমরা জিওগ্রাফিক্যালি দেখি, পাকিস্তানের আমরা একটা কথা বলি স্ট্র্যাটেজিক ডেপথ। পাকিস্তানের কোনো স্ট্র্যাটেজিক ডেপথ নেই। আফগানিস্তান যদি মিলে যায় তাহলে পাকিস্তান স্ট্র্যাটেজিক ডেপথ পাচ্ছে, কিন্তু আফগানিস্তান যদি আফগানিস্তান ইজ ডিফারেন্ট নাও টোটালি। তারা সরে যাওয়ার পর যদি বালুচিস্তানও এখান থেকে কাট হয়ে যায়, আর এদিক থেকে পাখতুনখোয়াও যদি প্রবলেম ক্রিয়েট করে, পাকিস্তান ইজ অনলি পাঞ্জাব প্রভিন্স, দে ডোন্ট হ্যাভ এ স্ট্র্যাটেজিক ডেপথ। কিন্তু ভারতবর্ষের একটা বিশাল স্ট্র্যাটেজিক ডেপথ আছে। দিল্লিতে যদি কোনো নিউক্লিয়ার ওয়েপন মারা হয়, নাথিং উইল হ্যাপেন টু কলকাতা। মুম্বাইতে যদি একটা নিউক্লিয়ার ওয়েপন মারা যায়, নাথিং উইল হ্যাপেন টু দিল্লি। কারেক্ট। তো যদি পাকিস্তান নিউক্লিয়ার ব্যবহার করে অ্যাজ এ লাস্ট রিসর্ট, একটা ওয়েপন যদিও ফায়ার করে বা 10টা ওয়েপনও যদি ফায়ার করে, আমাদের ক্যাজুয়ালিটি হবে। তো সেখানে পাকিস্তান যদি ফার্স্ট স্ট্রাইক নিউক্লিয়ার দিয়ে কিছু করে, আমাদের হয়তো ক্ষতি হবে, কিন্তু তারপর আমরা যখন সেকেন্ড স্ট্রাইক পাকিস্তানকে করব, যেহেতু পাকিস্তানের মধ্যে কোনো স্ট্র্যাটেজিক ডেপথ নেই, এন্টায়ার পাকিস্তান ধূলিসাৎ হয়ে যাবে। ইট উইল গেট অবলিটারেড। তো অবভিয়াসলি যে যদি সেকেন্ড স্ট্রাইক আমরা করি, পাকিস্তান পৃথিবীর মানচিত্র থেকে হয়তো মুছে যাবে।
হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা শিওরলি জেনারেল আসিম মুনির অ্যান্ড পাকিস্তান গভর্নমেন্ট জানে খুব ভালো করে, কিন্তু ওই একটা অ্যারোগেন্স যে উই আর সুপিরিয়র, উই আর বেটার, এই একটা ডিটেলিয়েশন পাওয়ারফুল, এই একটা অ্যারোগেন্স কিন্তু এই ধরনের একটা নিউক্লিয়ার কনফ্লিক্ট এন্ড হতে পারে এই ব্যাপারটা। তা এটা এই ইস্যুসগুলো এখনকার দিনে আমাদের যে কমান্ড, স্পেশালি আর্মি, নেভি, এয়ারফোর্স, তারা কিন্তু খুব ভালোভাবে জানে। দে আর ভেরি ইন্টেলিজেন্ট পিপল। এর মধ্যে অনেক টেকনিক্যাল ব্যাপার, কনসেপ্ট অফ ওয়ারফেয়ার এস চেঞ্জ। আমরা অনেক টেকনিক্যালি উই হ্যাভ ডেভেলপড, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা নিয়ে আসছি এই ওয়ারফেয়ারের মধ্যে, সেখানে মেইনলি টু অ্যাভয়েড ফিজিক্যাল ক্যাজুয়ালিটিস অফ পিপল। জাস্ট একটা এক্সাম্পল আমি দিচ্ছি ছোট্ট করে। এবারে রিপাবলিক ডে প্যারেড রেড রোড কলকাতায় আমরা একটা ইকুইপমেন্ট ডিসপ্লে করেছিলাম যেটাকে মিউল বলা হয়। মিউল মানে মাল্টি ইউটিলিটি লজিস্টিক্স ইকুইপমেন্ট। কুকুরের মতো দেখতে, টাক 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 করে কন্ট্রোল করে নিয়ে যাওয়া হচ্ছে। তারা 15 কেজি ওয়েট বা একটা এলএমজি তার উপরে বসিয়ে ওরা যে কোনো টেরেনে অপারেট করতে পারে, সে হাই অল্টিটিউড হোক, সে ডেজার্ট হোক। মানে সেটা রোবট? ইয়েস, রোবট, ইটস এ রোবট। Similarly, we have got tanks, unmanned tanks. সেই ট্যাঙ্ক অপারেট করবে ইলেকট্রনিক্যালি। আমরা ঢুকিয়ে দিলাম পাকিস্তানের মধ্যে, সেই ট্যাঙ্ক গিয়ে নিজে এক্সপ্লোড করে গিয়ে সবাইকে উড়িয়ে দিল। সো AI ইজ কামিং ইন এ বিগ ওয়ে ইন দি ওয়ারফেয়ার। সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স, ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং যে প্রথমে যদি যুদ্ধ শুরু হয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে শুরু হবে। কীভাবে, আমি জাস্ট সিম্পল এক্সাম্পল দিচ্ছি। এই যে যত ওয়েপন সিস্টেম আছে এখন, ইনক্লুডিং দি আর্টিলারি গানস, তারাও ইলেকট্রনিক্যালি অপারেট হয়। সিমিলারলি ট্যাঙ্ক, তার কমিউনিকেশন সিস্টেম, এয়ারক্রাফট আর কমিউনিকেশন সিস্টেম, যদি আমরা এগুলোকে জ্যাম করে দিতে পারি, আমাদের জ্যামিং সিস্টেম আছে যে এনিমি যত কমিউনিকেশন সিস্টেম আছে জ্যাম করে দাও, ওরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে না, ওরা টার্গেটকে আইডেন্টিফাই করতে পারবে না, টার্গেটকে হিট করতে পারবে না। সো দিস ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে যুদ্ধ শুরু হবে। এই যে সাইবার যে করছে, তারা মেনলি এই ব্যাপারগুলো করছে, বিকজ এভরিথিং ইজ ইলেকট্রনিক্যালি। তা ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ফর মডার্ন ওয়ারফেয়ার, যেগুলো উই আর sort of adapting it. Correct. And we are also going with the time and modernization. বেশ। তা সেদিক থেকে আমরা কিন্তু পাকিস্তানের থেকে একটু আগিয়ে, অনেকটা এগিয়ে আছে, অনেক এগিয়ে, মিলিটারিলি আর আদারওয়াইজ, বিকজ ইকোনমি ইজ এ বিগ ফ্যাক্টর ফর মিলিটারি মেশিন টু বাই অর টু প্রডিউস। যেটা আমরা করছি, পাকিস্তান সেটা করতে পারছে না এখনো। এই যে নেমিং দিস, নামকরণটা অপারেশন সিন্দুর, এই যে প্রেস কনফারেন্সটা, এটা আপনি কিভাবে দেখেছেন? মানে হাউ ডু ইউ সি দিস? Well, it is a very interesting way of projecting sentiment of the government towards the people. Sindoor, Operation Sindoor. যেটা আমরা দেখলাম যে এই টেররিস্টরা আইডেন্টিফাই করে, সিলেক্ট করে শুধু হাজব্যান্ডদের মারলো ওয়াইফের সামনে। হিন্দুইজম ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর, যেখানে সিঁদুর আর শাখা, আমরা স্পেশালি হিন্দু বাঙালিদের, 3 জন তো বাঙালি ছিল তার মধ্যে, এটা একটা বলি না কি মেয়েদের একটা সৌভাগ্য, এটা একটা প্রতীক যে তারা মা হতে পারে। এটা হিন্দু রিলিজনের মধ্যে একটা বিরাট ফ্যাক্টর। তা যখন মোদিজি বা অমিত শাহ এই সমস্ত মহিলার সঙ্গে ইন্টারেক্ট করেছে, ইনক্লুডিং আওয়ার চিফ মিনিস্টার, একটা ফিলিং, সবাই মনের মধ্যে একটা ফিলিং ছিল, এর মাথার থেকে সিঁদুরটাকে মুছিয়ে দিল, এই সিঁদুরটাকে মুছিয়ে দিল। এর যে ইম্পর্টেন্সটা ইন হিন্দু রিলিজন, একটা ম্যারিড ওম্যানের যে একটা সম্মান,
সেই সম্মানের ওপরে এভাবে আঘাত হলো। আর শুধু তাই না, ভারতবর্ষের যেটা কোর ইস্যু, হিন্দু রিলিজন, সেটার উপরে স্ট্রাইক করা হলো। যখন এই ধরনের একটা ব্যাপার হলো, পাবলিক সেন্টিমেন্টকে যে একটা বিশাল একটা ঘাব, একটা ক্ষত হয়ে গেল, সেটাকে প্রলেপ দিতে গিয়ে এই যে নামটা সিলেকশন হলো অপারেশন সিন্দুর, এর একটা সিগনিফিকেন্স এর মধ্যে নিয়ে আসা হলো যে যারা এইভাবে তাদের স্বামীকে হারিয়েছে বা ছেলে বাবাকে হারিয়েছে, তাদের ক্ষতে একটা বিরাট প্রলেপ লাগানো হলো। সো ইট ইজ এ ভেরি, I would say, very well thought out, though it has taken a religious side, because it has started with the terrorists have started with religion. এর আগে হয়নি, they have converted the terrorism into a religious terrorism. একদম তাই, হ্যাঁ। তো সেটাকে কাউন্টার করার জন্য, একটা প্রিলেপ দেওয়ার জন্য, I think this name was very, very appropriate. আচ্ছা, এবারে আসি যেটা প্রেস কনফারেন্স। এগেইন ভেরি ইন্টারেস্টিংলি সিলেক্টেড, এক তো আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সেক্রেটারি আর দুজন মহিলা অফিসার, ওয়ান ফ্রম দি আর্মি অ্যান্ড ওয়ান ফ্রম দি এয়ারফোর্স, বোথ আর ম্যারিড army officers, a full colonel from the Corps of Signals, Muslim by religion, যার 3 generation was in the army, and incidentally she is from Gujarat. এই যে একটা ফিলিং লোককে দেওয়া দ্যাট এ ইসলাম ধর্মে বিশ্বাসী এক মহিলা আর্মি অফিসার, যে কর্নেল অফ দি ইন্ডিয়ান আর্মি, তার সম্মান, তার অর্গানাইজেশনের সম্মান, তাকে দেশ কিভাবে দেখে, দ্যাট ইজ এ প্রজেকশন। আরেকজন হিন্দু এয়ারফোর্স অফিসার, ব্রাহ্মণ ফ্যামিলিজ, অ্যান্ড এগেইন এ ম্যারিড, হাইলি এক্সপিরিয়েন্সড ফার্স্ট ফাইটার পাইলট অফ সুকয়েস, যে সুকয় ফাইটার এয়ারক্রাফটে এই ভাবনাকে প্রথম এয়ারফোর্স অফিসার যাকে দিয়ে ফাইটার এয়ারক্রাফট চালানো হয়েছিল। আচ্ছা, অ্যান্ড শি ইজ এ ফাইটার পাইলট। এই যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটা হ্যাজ কট দি আইজ নট অনলি অফ আওয়ার কান্ট্রি, বিশ্বব্যাপী এই কম্বিনেশনটা along with the name of the operation is a master stroke. Is a master stroke to gain emotional advantage out of the entire population of our country. তা এটা অনেক ভেবে চিনতে, এর অনেক অফিসার ছিল, অনেক মহিলা অফিসার আছে, অনেক আর্মি অফিসার আছে যারা খুব ভালো কথা বলে, প্রেস কনফারেন্স দারুণভাবে হয়তো করতো, কিন্তু সেগুলোকে বাদ দিয়ে এইভাবে দুজনকে সিলেক্ট করা। আর ইনিশিয়ালি যে আমাদের মুসলিম আর্মি অফিসার, শি ইজ অলসো ওয়াইড এক্সপিরিয়েন্সড। এনসিসি ক্যাডেট ছিল প্রথমে, এনসিসি ক্যাডেট থেকে আর্মি অফিসার হয়, তারপর সে কঙ্গোতে ইউএন মিশনের সঙ্গে শি ওয়ার্ক উইথ দ্য ইউএন কঙ্গো মিশন, সেখানে তাকে অ্যাওয়ার্ডও করা হয়েছিল, একটা কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন করেছিল বিরাট বাইরে কঙ্গোতে গিয়ে, অ্যান্ড শি ডিড ভেরি ওয়েল, অ্যান্ড দ্য ইউনাইটেড নেশন হ্যাড অনার্ড হার। তা এইভাবে যে সিলেকশনটা, এই সিলেকশনটা অত্যন্ত একটা মাস্টার স্ট্রোক, যেটা আগে আমি বললাম। সো দিস ইজ দি ব্যাকগ্রাউন্ড। এবং আমার মনে হয় যে এটা একটা স্টেটমেন্টের মতো, যে দিস ইজ একটা পুরো, আমার মনে হলো একটা স্ক্রিপ্টের মতো একটা লেখা হয়েছে, খুব সুন্দর করে সাজানো এবং খুব সুন্দর করে প্ল্যান্ড একটা জিনিস। কারণ সবটা না খুব খুব অ্যাস্থেটিক্যাল, মানে অ্যাস্থেটিক্স আছে বলে মনে হচ্ছে সবটার মধ্যে, খুব সেটা খুবই ইন্টারেস্টিং। এবং আরেকটা জিনিস আমার মনে হয় যে একটা পয়েন্টে একটা শাসক যদি সে একটা দেশের মধ্যে একটা ওয়াননেস আনতে পারে, মানে যেখানে এই যে হিন্দু মুসলিম ঝামেলাটা সিভিলিয়ানরা করছে,
যদি মানে তারা যদি শুরু করতে চায় তার আগে এটা বলে দেওয়া যে দেখো আমরা কিন্তু হিন্দু মুসলিমটা আলাদা করছি না, অ্যাজ এ স্টেট উই আর স্টিল এ ডেমোক্রেটিক অ্যান্ড এ সেকুলার কান্ট্রি, যে আমাদের কাছে দুটো ধর্মই ইম্পর্টেন্ট। এটা আমার মনে হয় খুবই একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। অ্যাবসলিউটলি। তার কারণ হচ্ছে যে আমরা বলি না কি ঘরের শত্রু বিভীষণ, যে আমাদের দেশের মধ্যে একটা এই রকম ডাইভার্সিটি, তার মধ্যে ইউনিটি, এটা একটা ইউনিক পারসেপশন, ইউনিক কনসেপ্ট, ইউনিক আইডিওলজি, যার ওপরে বেশ করে আমরা দাঁড়িয়ে আছি। ঠিক, একদম। আর এই আইডিওলজিটাকে ব্রেক করা, আমি যে বললাম যে আসিম মুনিরের কি আইডিয়া ছিল, স্ট্র্যাটেজিক অবজেক্টিভ কি এই আইডিওলজিকে ব্রেক করো, তাহলে এই ভারতবর্ষ ব্রেক হয়ে যাবে। কিন্তু পারলো না, হি ফেইলড মিজারেবলি in both the cases. Tactically also it's failed. Even the Jammu and Kashmir টুরিস্ট অপারেটররা পাকিস্তান মুর্দাবাদ হায় হায় যেটা আগে করেনি কোনোদিন। স্ট্র্যাটেজিক্যালি হি ফেইলড বিকজ উই রিমেইনড ইউনাইটেড and we still feel that this is the best way to live and for a sustainable development program, and at the same time strong, economically strong, militarily strong, culturally strong, respect everybody, live in peace and harmony. এইটা ওভারঅল যে সিচুয়েশনটা, এটা আমার মনে হয় ভেরি ওয়েল কন্ট্রোলড অ্যান্ড ভেরি ওয়েল, খুব সুন্দরভাবে এটা পাবলিক নিয়েছে। দ্যাট ইজ দি মোস্ট ইন্টারেস্টিং পার্ট। পাবলিক এটাকে নিয়েছে, প্লাস অল পলিটিক্যাল পার্টিস। সে হোক, সে যতই আইডিওলজিক্যালি একজন আরেকজনকে গালিগালাজ করুক, অ্যাটলিস্ট এখন আমরা দেখতে পেলাম যে সমস্ত পলিটিক্যাল পার্টি কিন্তু বাই অ্যান্ড লার্জ এক সুরে কথা বলছে যে যা করেছো ভালো করেছো। আর্মিকে প্রেস করছে, এয়ারফোর্সকে প্রেস করছে, গভর্নমেন্টকে প্রেস একটু কম করছে, বিকজ আইডিওলজিক্যালি দে কান্ট ডু ইট। কিন্তু ইন দেয়ার হার্ট অফ হার্ট দিস পিপল আর হ্যাপি যে আমাদের মধ্যে আর কোনো গণ্ডগোল হয়নি। কিন্তু যেটা এখন দেখতে হবে, উই শুড নট বি কমপ্লিসেন্ট। Terrorism is not over yet. Asim Munir is not over yet. How he react and respond, আমি আজকে এখানে আপনাদের কাছে বলে যাচ্ছি, আমার অ্যাসেসমেন্টে আজকে থার্সডে, ফ্রাইডে, something will happen. ফ্রাইডে? Yes. মানে কালকে? Yes. That is my personal assessment. I don't know. I am not Asim Munir. কিন্তু কিছু হতে পারে। We cannot sort of কিছু হলে এই 2-3 দিনের মধ্যে হবে, এই উইকের মধ্যেই হয়ে যাবে। আদারওয়াইজ the international pressure and pressure from all side, it will subside. Maybe temporarily it will subside, কিন্তু terrorism শেষ হবে না। Because we have not been able to hit যেটা অ্যাকচুয়াল শেকড়। আর ঠিক আছে, হাফিজ সঈদ, মাসুদ আজহার, বেসিক্যালি দে আর রিলিজিয়াস টিচার, ইসলামিক রিলিজিয়াস টিচার, কিন্তু তাদের ওই ব্রেন নেই যে তারা একটা টেররিস্ট অপারেশন প্ল্যান করবে, লাইক 26/11, সমুদ্র থেকে ইনফিলট্রেট করে কোথায় হারবার করে কোথায় স্ট্রাইক করবে, কে কোথায় করবে। ইট ইজ নট দি কাপ অফ টি ফর দি Islamic scholars or Islamic religious teachers. তারা একটা ফ্রন্ট। মেন ইজ ISI and Pakistan Army. কারেক্ট, একদমই তাই। আমি আমার প্রথমে চলে গেলাম যে why they took terrorism as a concept of warfare to hit India. ঠিক, একদমই তাই। তারা তো বলেছি যে আমরা 1000 years we will give 1000 cuts to India and keep India destabilized, so that politically, economically, militarily they are a confused state, they cannot become a superpower. বেশ বাবা, খুবই ডিপে, খুবই ডিটেলে আমরা কিন্তু এই পার্সপেক্টিভটা, এই যে ঘটনাটা যেখানে দাঁড়িয়ে আছি আমরা, সেটার খুব একটা ডিপার অ্যানালিসিস দেখতে পেলাম। তার কারণটা হলো আপনি আপনার লেন্সটা বা আপনি যেই চোখ দিয়ে দেখেন পুরোটাকে, সেটা সম্পূর্ণ আলাদা। বিকজ আপনার এক্সপিরিয়েন্স, বিকজ আপনার জীবনের অনেকটা সময় আপনি আপনার জীবনের কিছু ওয়ার এক্সপিরিয়েন্স, আপনি তো ডিরেক্ট ওয়ারের পার্ট ছিলেন, এবং আপনি কোন কোন ওয়ারের সঙ্গে যুক্ত ছিলেন সেটা আগে সবচেয়ে আগে জানতে চাই। আমাদের সামরিক বাহিনীতে একটা কথা আছে যে নেভার বিট ইউর ওন ড্রাম। আচ্ছা, ঠিক আছে, নিজের সম্বন্ধে যে আমি এই করেছি, আমি তাই করেছি, when I was commander I did this, when I was battalion commander I did this,
এগুলো বলতে না বলা হয়। এগুলো আমরা উই ফিল দ্যাট ইট ইজ নট কারেক্ট বিকজ এভরিবডি ডাজ হিজ জব। আমি যখন সিও ছিলাম আই ডিড মাই জব, এখন যারা সিও তারা তাদের কাজ করছে। কিন্তু যেটা আপনি সিম্পলি বললেন, আমি ছোট কথায় বলি যে 1964-এ আই ওয়াজ কমিশনড অ্যাজ এ সেকেন্ড লেফটেন্যান্ট ফ্রম দ্য ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, দেরাদুন। আমার তখন মাত্র 19 বছর বয়স। 19 বছর? Right. আচ্ছা। ঠিক আছে, জাস্ট স্কুল ফাইনাল পাস, দ্যাট ওয়াজ দি কোয়ালিফিকেশন, অ্যান্ড আই ওয়াজ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অফ আশুতোষ কলেজ। কিন্তু আমি এনসিসি করতাম, আই এম এন এনসিসি কমিশন চ্যাপ, ন্যাশনাল ক্যাডেট কোর। আর 61-এ তখন এখানকার পশ্চিমবাংলার গভর্নর হচ্ছে শ্রীমতী পদ্মজা নাইডু। আচ্ছা। সরোজিনী নাইডুর মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি গভর্নর ছিলেন, and luckily or unluckily, I don't know, I was selected as best NCC cadet in West Bengal. আচ্ছা আচ্ছা আচ্ছা। And I represented West Bengal a couple of times in Delhi in the Republic Day parade and all. So that is the background for me to join the army. বেশ। But I'm the only person from my family who's in the army. আচ্ছা, বেশ। একদম রাস্তার ফুটপাতে স্কুলে পড়া দেশপ্রাণ বীরনাথ ইনস্টিটিউশন, এখনও যে এখানে আছে টোটালি বাঙালি টাইপ। ও আইএমএ টাইমেতে যখন ট্রেনিং করছিলাম তখন আমার প্রবলেম ছিল যে আমি হিন্দি বুঝতে পারতাম না। আচ্ছা। সেখানে ইনস্ট্রাকশন ওয়াজ অল ইন হিন্দি। তা আমাকে সে ফরেন ক্যাডেটদের সঙ্গে লাগিয়ে দিয়েছিল। আমরা তখন নাইজেরিয়ান ক্যাডেট, এই ইরাকি ক্যাডেট, তারা আসতো, তাদের জন্য ইংলিশের ক্লাস চলতো। পরে আমাকে কম্পালসারি হিন্দি টেস্ট পাস করতে হয় আর্মিতে। আচ্ছা। So that is one. And my first posting was in Sikkim in Chola and Changu. তখন তো কেউ কিছু ওখানে চাইনিজরা ছিল না। চোলা and Changu মানে নাথুলার কাছাকাছি যেটা। And Nathula there was nothing there except a stone, Nehru stone, and ছগিয়ালের সঙ্গে এখানে ভিজিট। চাইনিজ were not there. কিন্তু আমরা ডিস্টেন্সে চুম্বি ভ্যালির মধ্যে আওয়াজ শুনতে পেতাম, ব্লাস্টিংয়ের আওয়াজ, ধাম ধাম ধাম। চাইনিজ ওয়ার বিল্ডিং রোডস, কিন্তু ফিজিক্যালি তারা চোলা নাথুলাতে আসেনি তখনও। ওটা ওরা 67-এর পরে এসছে, যেখানে ওদের সঙ্গে একটা আমাদের ক্ল্যাশ হয়েছিল চোলাতে। এইটা এক বছর, ও 64 থেকে 64 আই ওয়াজ কমিশন, 62 আই জয়েন দি একাডেমি। অ্যান্ড তারপর এই ফার্স্ট পোস্টিং আই এম পার্ট অফ ইনফেন্ট্রি। আই এম ফ্রম দি রাজপুত রেজিমেন্ট। ইনফেন্ট্রি মানে যারা পদাতিক বাহিনী, রাজপুত রেজিমেন্ট, যারা হ্যান্ড টু হ্যান্ড ফাইট করবে শত্রুদের সঙ্গে, রাইট। তা সেখান থেকে যেই 65 এর মুভমেন্ট শুরু হচ্ছিল, পাকিস্তানিজ স্টার্টেড অপারেটিং ফ্রম 1965 ফেব্রুয়ারি মার্চ ইন রান অফ কাচ। একটা অপারেশন ওরা করছিল অফ অবলেস। তারা রান অফ কাছে ঢুকে গিয়ে আমাদের 3-4টে পোস্ট অকুপাই করে নিয়েছিল। আচ্ছা। তখন আইয়ুব খান ওয়াজ দি পাকিস্তানি চিফ অফ দি আর্মি স্টাফ, অ্যান্ড কমপ্লিট war equipment of Pakistan was Americans. আচ্ছা। Because Pakistan was allied to Americans. আচ্ছা আচ্ছা। আমরা আমেরিকান রানি ছিলাম না, আমরা পরে রাশিয়ানদের সঙ্গে করি। যত ইকুইপমেন্ট, ওয়ার ইকুইপমেন্ট লাইক প্যাটার্ন ট্যাঙ্কস, স্যাবার জেটস, তারপর আর্টিলারি গানস 155 মিলিমিটার, হাউইটজার, অল দিস ওয়ার ইকুইপমেন্ট ওয়ার পাকিস্তানি। মানে এবার এগুলো ইউএস দিয়েছিল পাকিস্তানকে? হ্যাঁ, রেগুলার। আচ্ছা, রেগুলার প্লাস কিছু পেমেন্টও হয়তো করেছে তারা, বাট দে ওয়ার নন নেটো কান্ট্রিজ বাট স্টিল গেটিং ফেসিলিটিস লাইক হোয়াট দি নেটো কান্ট্রিজ উড গেট ফ্রম আমেরিকা। বেশ, আচ্ছা, রাইট। সো দে ওয়ার ভেরি স্ট্রং মিলিটারিলি। আর আমাদের আর্মি তখন ওয়াজ এ ট্যাটার্ড আর্মি ইন এ সেন্স। 65 যুদ্ধে আমরা হেরে গেছি চাইনিজদের সঙ্গে, 62 ওয়ারে আমরা হারলাম, একটা কমপ্লিটলি ডিসঅর্গানাইজড। প্লাস আমাদের ওয়ার এক্সপিরিয়েন্স ছিল না, মাউন্টেনে কীভাবে যুদ্ধ করতে হয়, ইকুইপমেন্ট ছিল না, কিছু ছিল না। আমরা রিঅর্গানাইজ করতে আরম্ভ করলাম। সো দি রিঅর্গানাইজেশন অ্যান্ড আদার থিং টুক অ্যাবাউট 2 years, 62 থেকে 64, 65। আইয়ুব খান তখন ভাবলো কি দিস ইজ দি আইডিয়াল টাইম, আমরা লঞ্চ করবো অ্যাটাক অ্যান্ড মিলিটারিলি উইল টেক জম্মু অ্যান্ড কাশ্মীর। আচ্ছা। 65 ইনিশিয়েটিভ ওয়াজ ফ্রম পাকিস্তান আর্মি। আর পুরো ট্যাঙ্ক ডিভিশন নিয়ে আইয়ুব খান ঢুকে গেল শামঝরিয়া দিয়ে, আখনুর ব্রিজ দে ওয়ান্ট টু টেক, অ্যান্ড দে ওয়ান্ট টু কাট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ফ্রম রেস্ট অফ ইন্ডিয়া।
তখন তো এত রাস্তা ছিল না, একটাই রাস্তা বানিহাল পাস দিয়ে চলে যেত পীর পাঞ্জাল পার করে। সো যেই আখনুর কেটে দিত তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীর কাট আপ হয়ে যেত। আর সঙ্গে সঙ্গে একটা প্ল্যান করেছিল যে জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে একটা পপুলার আপরাইজিং করে দেবে, যে উই ওয়ান্ট টু জয়েন পাকিস্তান। এদিকে মিলিটারিলি কাট করে দিল, ওদিকে আপরাইজিং করে দিল, জম্মু অ্যান্ড কাশ্মীর নিয়ে নিল। আচ্ছা, এটা ওয়াজ দ্য প্ল্যান। একদম দিস ওয়াজ দি প্ল্যান। আমার বলতে আপত্তি নেই, 2 জন বাঙালি অফিসার, আর্মার্ড কোর, 20 লঞ্চার্স, they are the one who fought against this Ayub Khan's tank complete division getting into Akhnur and stopped them. কে এই 2 জন বাঙালি অফিসার? একজন হচ্ছে মেজর তখন শঙ্কর রায়চৌধুরী, আচ্ছা, যিনি পরে জেনারেল হয়েছেন। আরেকজন ছিল মেজর ভাস্কর রয়, মহাবীর চক্র, হি ইজ নো মোর, হি পাসড অ্যাওয়ে ইন অ্যান অ্যাক্সিডেন্ট ইন সিকিম অনলি। এই 2 জন বাঙালি অফিসার ছিল 2টো স্কোয়াড্রন কমান্ডার এই 20 লঞ্চার্স আমাদের ট্যাঙ্ক রেজিমেন্টের। তারা ট্যাঙ্ক নিয়ে ট্যাঙ্ক ভার্সেস ট্যাঙ্ক ব্যাটেল করে তারা ওই আইয়ুব খানের ট্যাঙ্ক কলামকে ওখানে স্টপ করে দেয়। আচ্ছা, তারপর এই প্রেশারটাকে স্টপ, আর এই আমাদের কোনো আইডিয়াই ছিল না যে পাকিস্তানের এই আর্মার ডিভিশন, তাদের 2টো আর্মার ডিভিশন আছে। আমরা লঞ্চ করলাম লাল বাহাদুর শাস্ত্রী, ক্যাপচার লাহোর অ্যান্ড ক্যাপচার শিয়ালকোট। এই 2টো সিটিকে যদি আমরা ক্যাপচার করে নিই, ওই ট্যাঙ্ক থ্রেট ওখান থেকে রিলিজ হয়ে যাবে, বিকজ ওদের ট্যাঙ্ক নিয়ে আসতে হবে আমাদের স্টপ করার জন্যে, আর আমরা ঢুকে যাব পাকিস্তানের মধ্যে, অ্যান্ড দি ওয়ার উইল স্টপ। ওই যুদ্ধে 1965 ওয়ারে আমার ব্যাটালিয়ন 1 আর্মার ডিভিশন আর 1 কোর, 2টো আর্মির সঙ্গে আমরা শিয়ালকোটে, আমাদের অবজেক্টিভ ছিল যে হিট শিয়ালকোট শহর। শহর তো ক্যাপচার করা যায় না, আইসোলেট করে দাও, পুরো কমপ্লিট আইসোলেট করে দাও, গেট পাকিস্তানি ট্যাঙ্ক মুভ ফ্রম চামঝরিয়া টু ফাইট ইউ এগেনস্ট অ্যান্ড অল। সেখানে আমি তখন জাস্ট ইয়াং কমান্ডো, আমাকে কমান্ডো কোর্স করতে পাঠিয়েছিল আমার ব্যাটালিয়ন। আই গট এ ভেরি গুড রিপোর্ট। তো আই ওয়াজ ওয়ান অফ দি ইয়াংগেস্ট কমান্ডো। তো আমাকে টাস্ক দেওয়া হয়েছিল, তুমি 20 কিলোমিটার ভেতরে পাকিস্তানের একটা রেলওয়ে স্টেশন আছে আলহার, এটা হচ্ছে শিয়ালকোট, পাসরুর, নরওয়াল, আলহার, লাহোর, এই রেলওয়ে লাইনের ওপরে একটা রেলওয়ে স্টেশন আছে আলহার, ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাকে টাস্ক দেওয়া হয়েছিল, তুমি এই আলহার রেলওয়ে স্টেশনটাকে গিয়ে ক্যাপচার করো, ক্যাপচার করো বিহাইন্ড দি এনিমি লাইন্স। আচ্ছা, মানে ওই পাকিস্তানে ঢুকে? কারেক্ট, 20 কিলোমিটার ইনসাইড। বাপরে, আচ্ছা, তারপর? ইউ ট্রুলি ডিড ইট। কতজনের টিম ছিল? আমার সঙ্গে অনলি 1 প্লাটুন, 30 চ্যাপস অফ দি ব্যাটালিয়ন। এবং দেন উই বিল্ড আপ। আমি গিয়ে ক্যাপচার করলাম, বসে গেলাম, পাকিস্তানকে ভাগিয়ে দিলাম। ওখানে পাকিস্তান আর্মি ছিল ওখানে, এবং দে রান অ্যাওয়ে টু চাভিন্ডা। যেই ওরা সারপ্রাইজ হয়ে গেছিলো কমপ্লিট। এ কীভাবে করে না করে এটা আমি বলা উচিত না, বাট আই ডিড ইট অ্যান্ড আই সেড ক্যাপচার্ড আল্লাহ রেলওয়ে স্টেশন, আই এম সিটিং দেয়ার, ইউ মুভ আপ। তখন আমাদের ডিভিশন পরে এসে আমাদের সঙ্গে লিঙ্ক করে গেল। আচ্ছা, ইন্টারেস্টিং ঘটনা এটা আমি বলতে চাই। যুদ্ধ যখন শেষ হয়ে গেল 22-23 সেপ্টেম্বর 1965, একটা রেলওয়ে লাইন আমাদের সঙ্গে, একটা রেলওয়ে লাইন পাকিস্তানের সঙ্গে, আর আমাদের উল্টো দিকে একটা ফ্রন্টিয়ার ফোর্সের ব্যাটালিয়ন ছিল। আর অনেক, তখন তো উই আর ফ্রেন্ডস, শেখ হ্যান্ড আর অমুক তমুক। তা একদিন এক সেকেন্ড লেফটেন্যান্ট, আমিও সেকেন্ড লেফটেন্যান্ট এসে হাত মিলিয়ে বললো, ভাই ক্যান ইউ গিভ আস 2 bottles অফ রাম? আমরা তো ওইখানে রামটাম আমাদের এখানে চলে না। আমি বললাম ঠিক আছে। আর ওই ইন রিটার্ন ও কিছু ড্রাই ফ্রুটস, এই খেজুর রাখলো, টমুক তমুক এইসব নিয়ে এলো। হু আর ইউ? আই এম পারভেজ। হি ওয়াজ নান দেন সেকেন্ড লেফটেন্যান্ট পারভেজ মোশাররফ। ও, কি করে জানতে পারলাম এটা? ইটস ভেরি ইন্টারেস্টিং, বিকজ ইউ ডোন্ট কাম টু নো কার সঙ্গে তুমি ফাইট করছো। পারভেজ মোশাররফ ইন হিজ বুক ইন দি লাইন অফ ফায়ার, সেখানে ইনসিডেন্টটা লিখেছে। ও আচ্ছা, যে আমার ওপরে এত ফায়ার করছিল ইন্ডিয়ান আর্মি সেদিন, আর এই সেকেন্ড লেফটেন্যান্ট, যে আমি আমার কোম্পানি কমান্ডার মেজর বিলালকে ধরে
চিন্তা করলাম যে এটাই আমার শেষ দিন। আচ্ছা, Parvez Musharraf was not a commando that time. Parvez Musharraf was an artillery officer. ও আর্টিলারি ফায়ার গাইড করতো। পরবর্তীকালে 1966-67-এ ও আর্টিলারি ছেলে, দেন হি জয়েন্ট দি SSG, দ্যাট ইজ পাকিস্তানি কমান্ডোজ, বাট উই ওয়ার ইন কমিউনিকেশন। আচ্ছা, বাবা অদ্ভুত। সো দিস ইজ দ্য ইউনিক লাইফ স্টোরি, যেটা আমি জেনারেলি কাউকে বলি না, বাট ইউ হ্যাভ আস্কড মি, সো আই সেড কি লেট মি টেল। দিস ইজ ওয়ান অফ দি ভেরি ইন্টারেস্টিং থিং হোয়াট আই ডিড ইন 1965 ওয়ার। 71-এ আপনি কোথায় ছিলেন? তার আগে আরেকটা ঘটনা বলি, ওটা খুব ইন্টারেস্টিং, ওটাকে লোকে বলা উচিত। তারপর এই যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আমরা মিরাটে চলে এলাম ব্যাটালিয়ন। দেন ইন 67 এটাও লোকে জানে না, হোয়াট ওয়াজ হ্যাপনিং ইন মিজো হিলস। আচ্ছা, মিজো হিলস ওয়াজ এ টোটাল ইনসার্জেন্সি, যেটা এখন জম্মু অ্যান্ড কাশ্মীরও ওরকম হয়নি। মিস্টার লালডেঙ্গা হ্যাড ডিক্লেয়ার্ড সোভারিন ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ মিজোরাম, ফ্ল্যাগ উঠিয়ে দিয়েছিল সেখানে। মিজো আর্মি সেখানে রেডি হয়েছিল, মিজো আর্মি তৈরি করে, পাকিস্তানিজ হ্যাভ ট্রেন দেম, তখন তো ইস্ট পাকিস্তান ছিল, ঠিক। ট্রেন করে তাই এসে পুরো করে ইনসার্জেন্সি করে ইন্ডিয়ান আর্মি যা ছিল, আসাম রাইফেলকে ক্যাপচার করে ওদের দিয়ে ভিক্টরি প্যারেড করিয়ে লালডেঙ্গা স্যালুট নিয়ে ওখানে সোভারিন ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ মিজোরাম। আমাদের সেখানে মুভ করা হলো আমার ব্যাটালিয়নকে, অ্যান্ড উই ডিড অ্যাক্টিভ কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন। কীভাবে যে আমরা সেখানে কন্ট্রোল করে, ইতিহাসে দি only two place in the world where insurgency was totally finished, বাকি ইনসার্জেন্সি ফিনিশ হয় না, they continue. One is Mizo Hills, another is Malaysia. আচ্ছা, British Army, British Gurkhas had done that. তো সেখানে অনেক অ্যাক্টিভিটিস এরকম করলাম, তারপরে এইসব করলাম। সরকার ভাবলো বা আমার সিনিয়ররা ভাবলো কি দিস চ্যাপ হ্যাজ ডান সামথিং গুড, ইয়াংস্টার। কিছু প্রেসিডেন্ট আমাকে হঠাৎ করে একটা টেলিগ্রাম পেলাম, স্যাম, কনগ্রাচুলেশন ফর দি গ্যালান্ট্রি ডেকোরেশন কনফার্ড টু ইউ, স্যাম। দৌড়ে সিওর কাছে গেলাম, স্যার হোয়াট ইজ দিস, এটা কি? সিও আমাকে জড়িয়ে ধরলো, ব্লাডি ম্যান, ইউ হ্যাভ বিন ডেকোরেটেড। অ্যান্ড স্যাম ইজ none than the Sam Manekshaw, the army commander then of the Eastern Army Command. ছোটোখাটো একটা গ্যালেন্ট্রি ডেকোরেশন, সূর্যচক্র, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তখন ডক্টর জাকির হোসেন, প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, ওখানে গিয়ে সব ডেকোরেশন দিয়ে, সো আই এম এ ডেকোরেটেড সোলজার। এবার এটা হলো প্রথম মানে রিকগনিশন ফ্রম দ্য প্রেসিডেন্ট। Yes, this is, and I was only 22 years old that time, 22-23 maximum. তারপরও আমার দুটো অ্যাওয়ার্ড আছে, একটা চিফ অফ আর্মি স্টাফস কমেন্ডেশন। 89-90-তে I was deputy commander of a brigade, 192 brigade. এখন যেটা হচ্ছে তার থেকেও ম্যাসিভ একটা টেররিস্ট অ্যাক্টিভিটিস জম্মু অ্যান্ড কাশ্মীর, স্পেশালি কাশ্মীর ভ্যালিতে হলো 89-90। একটা ইলেকশন হয়েছিল, ইলেকশনটা ওরা বললো রিগ করেছে, ওই করেছে, তাই করেছে। পাকিস্তান থেকে এই টেররিস্টদের পুরো পাঠিয়ে দিয়েছিল, পাঠিয়ে দিয়ে তারা ম্যাসিভ একটা জিনোসাইড করলো অন হিন্দু পণ্ডিতস। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। Lakhs and lakhs of ঠিক, Pandits ঠিক। were thrown out, their houses were burned, women were raped, and their orchards were all taken over, and a massive kind of, এটা তো বেশি হাইলাইট হয়নি, মানে আমাদের দেশের মধ্যেই আমাদের আবার রিফিউজি হয়ে গেল, অ্যান্ড দেয়ার ভেরিয়াস রিফিউজি ক্যাম্প ওয়ার মেড। সেখানে এই পণ্ডিতদের, কাশ্মীরি পণ্ডিতদের, এই যে কি সিনেমা স্টার, কি নামটা ওর যেন, অনুপম খের। হ্যাঁ হ্যাঁ, অনুপম খের। অনুপম খের was one of the victims and all, you know. আরও অনেকজন আছে তারা ভিকটিম। তখন ওই সময় এই যে আমরা ইনসার্জেন্সি করছিলাম, আমাদের এন্টায়ার ডিভিশন, এত প্রবলেম ছিল জেএনকেতে, 8 মাউন্টেন ডিভিশনেতে ফেমাস ফর কাউন্টার ইনসার্জেন্সি, লিফট করে আমাদের পাঠিয়ে দেওয়া হলো ভ্যালিতে গিয়ে তোমরা কন্ট্রোল করো। সো দ্যাট ইজ এগেইন এ প্লেস ওয়ের উই ডিড এভরি হাউস, আমার বলতে আপত্তি নেই, আমি সত্যি কথা বলছি, এভরি হাউস ইন শ্রীনগর উই স পাকিস্তানি ফ্ল্যাগ ফ্লাইং। 89-90
আমরা ঘরের মধ্যে ঢুকে, হু হ্যাজ পুট দিস ফ্ল্যাগ, কে লাগিয়েছে এই ফ্ল্যাগ? স্যার আমরা কিচ্ছু জানি না, আমাদের এই বন্দুক নিয়ে এসছে, AK-47 নিয়ে এসছে, এসে বলছে এই ফ্ল্যাগ দিয়েছে, ওরা ফ্ল্যাগ লাগাও। সো মাচ অফ ইনফিল্ট্রেশন অফ টেররিস্ট পাকিস্তানি। ওরা তো টেররিস্ট, ওরা जिहाद जिहाद आ गया उसके अंदर, जिहादी मूवमेंट आ गया, लगाओ पाकिस्तान का झंडा लगाओ, पार्ट ऑफ पाकिस्तान। আমরা উল্টো, ইফ ইউ ওয়ান্ট টু হিট এ টেররিস্ট ইউ বিকাম এ টেররিস্ট। আমরা আবার উল্টো রাইফেল কক দিয়ে রাইফেল বাট পরে লাগাও ঝান্ডা কো। বাট উই কন্ট্রোল দি সিচুয়েশন, বাট পণ্ডিত সাফার্ড। হ্যাঁ, পণ্ডিত তার আগেই, তার আমাদের আগেই এটা হয়ে গেছে, তারপর আমরা গিয়ে কন্ট্রোল করেছি। তাহলে হয়তো চলে যেত আবার শ্রীনগর ভ্যালি টু পাকিস্তান। ওই ব্রিগেডই, আমারই ব্রিগেড, ওই ব্রিগেড 192 ব্রিগেড লেটার অন ক্যাপচার টাইগার হিল ইন কার্গিল অপারেশন। ও মানে যেটা কি বলবো, যেটাকে তারপরে ওই ব্রিগেড, ওই ডিভিশন আর ওখান থেকে মুভ করেনি। ঠিক, টাইগার হিলের ব্যাপারে যখন কার্গিল ওয়ার হয়েছিল তখন আমরা খুবই শুনেছিলাম যে এই পার্টিকুলার ক্যাপচারটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। এবার এটা সম্পর্কে না, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, বিকজ আই হ্যাভ এ ডিফারেন্ট আইডিয়া অ্যাবাউট দিস, বিকজ উই ফট ইন আওয়ার টেরিটরি। আই এম ভেরি আনহ্যাপি উইথ কার্গিল অপারেশন। যদি আমরা বিজয় অপারেশন অমুক তমুক করি, বাট লেট মি বি ভেরি ফ্র্যাঙ্ক, একটা যুদ্ধ তখনই হয়, ঠিক মতো যুদ্ধ হয় যখন ইউ টেক দি ওয়ার ইন টু এনিমি টেরিটরি। সো হোয়াট পারভেজ মুশারফ ডিড, ওই পারভেজ মুশারফের কথাই বলছি, হি ডিড ইট, হি ওয়াজ এ কানিং ম্যান। হোয়াট হি ডিড, এই যে প্রত্যেকবার কি হতো, কনভেনশন ছিল, একটা ট্র্যাডিশন, যে হেভি উইন্টারে যখন স্নোফল হয় ওই পোস্টগুলো থেকে আমরা উইথড্র করে নিচে চলে আসতাম লেতে। আর সিমিলারলি পাকিস্তানি পোস্টগুলো যা আমাদের অপোজিট সাইডে ছিল তারাও চলে যেত নিচে ডাউন ভ্যালিতে মধ্যে পাকিস্তানের। তা এবারে পারভেজ মুশারফ কী করলো, যে আমরা পোস্টগুলো খালি করে চলে এসেছি, ও ছোট ছোট ব্যাচে পাকিস্তান নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি, প্রথমে ওরা এগ্রি করেনি কি দে আর অ্যাকচুয়ালি পাকিস্তান আর্মি, নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি যারা ওই এরিয়ার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত, তাদের ছোট ছোট গ্রুপে পাঠিয়ে এই আমাদের পোস্টগুলো অকুপাই করে নিল। তার মানে আমাদের এই লাইন অফ কন্ট্রোলের ভেতরে ওরা ঢুকে গেল, আমাদের মধ্যে ঢুকে গেল। ঢুকে গিয়ে আমাদের যে মেন রোড, যেটা লেহ থেকে ইয়ের থেকে শ্রীনগর থেকে লে যায়, ওই রাস্তাকে ডমিনেট করতে আরম্ভ করলো ফায়ার করে। কোনো কনভয় ওখান থেকে যেতে দেবে না, সাইচেন গ্লেশিয়ারে কোনো কনভয় যেতে দেবে না, তা ওই ফায়ার করতে হবে। সো উই হ্যাড টু ইভিক্ট দেম ফ্রম দেয়ার। তার মানে আমাদের দেশের মধ্যেই ওরা আমাদের ফাইট করালো। মানে 600 ক্যাজুয়ালিটি আমাদের হয়েছে। সো উই হ্যাড টু পে ভেরি হেভি প্রাইস ফর ইট, রাইট। আর তার মধ্যে অনেক ব্যাপার আছে। জিওসি ওয়াজ দেয়ার ইন চিফ ওয়াজ দেয়ার ইন পোল্যান্ড। প্রথমে বিশ্বাস করেনি কি ওরা ঢুকে গেছে, অনেক ব্যাপারে ওখানে বলতে চাই না। বাট ইট ওয়াজ, আই উইল নট কনসিডার ইট অ্যাজ এ ওয়ার, ইট ওয়াজ এ বর্ডার স্ক্রিমিশ। কেন ওখানে না নেভি টেক পার্ট করেছে, না অন্য কোনো আর্মার টেক পার্ট করেছে, ওখানে ইনফ্যান্ট্রি অ্যান্ড আর্টিলারি বোফার্স গান ইউজ হয়েছে, প্লাস 1 or 2 এয়ার স্ট্রাইক, এয়ারক্রাফট প্রথমে ওখানে যেতে চায়নি। তারা বলছে আমরা স্ট্রাইক করবো না, আমরা যদি স্ট্রাইক করি আমাদের ফ্লাইং করতে আমাদের পাকিস্তানের মধ্যে আমরা ঢুকে যাব পাক অকুপাইড কাশ্মীরে, দে উইল ফায়ার। তারপর অনেক ঝগড়াঝাটি করে দে এগ্রিড অ্যান্ড দে ক্যারিড আউট সার্টেন স্ট্রাইক অন দি হাই পিকস অ্যান্ড অল। তো ওটা নিয়ে আমি বেশি বলতে চাই না, বাট ইট ওয়াজ এ ম্যাসিভ বর্ডার স্ক্রিমিশেস অ্যান্ড উই হ্যাভ সাকসেসফুলি থ্রো দি পাকিস্তানি যারা ঢুকেছিল ওর মধ্যে উইথ লট অফ, আমাদের 600 ক্যাজুয়ালিটি হয়েছে, ডেড অ্যাবাউট 1000 উন্ডেড, পাকিস্তানে তার ডবল হয়েছে। তা ওইটাই একটা সিলভার লাইনিং। But I would not consider it as a war fought with Pakistan. বেশ, এই একটা ব্যাপার হলো। আর সঙ্গে সঙ্গে ওই যে ভ্যালিতে যে কাজগুলো করলাম তার জন্য আওয়ার চিফ অফ আর্মি স্টাফ ওয়াজ ভেরি হ্যাপি, সো হি গেভ মি চিফ অফ আর্মি স্টাফস কমেন্ডেশন। একটা গোল্ড এখানে দেখা যায়, চিফ অফ আর্মি স্টাফ কমেন্ডেশন। তারপর এখানে যে অরুণাচলে কাজ করেছিলাম কিছু, তিরাপ ডিস্ট্রিক্ট অ্যান্ড চাংলাং ডিস্ট্রিক্টে আইসোলেটেড 23 পোস্ট কন্ট্রোল করে, সেখানেও আমাকে
GOC in the Eastern Command also gave me a commendation card. But people will ask, why you still retired as a colonel? Why you haven't become a general? ওই GD Bakshi বড় বড় লেকচার দিয়ে বেড়ায় টিভিতে, he was my student. আচ্ছা I taught him in junior command course. আচ্ছা So anyway, that's your star, your luck, and some kind of, Correct. everybody cannot become a general. But I'm happy with life. Very happy. I'm very comfortable. I'm having an 81 years of comfortable, happy life. বেশ And I feel that I'm blessed. And still I feel the army, if somebody tells me what you want to become in the next life, I say, make me a lieutenant in the Indian Army. क्या That बात too in my regiment, in Rajput regiment. ব্রিলিয়ান্ট এই মানে দিস ইজ ওয়ার দ্য সেন্টিমেন্ট, যে সেন্টিমেন্ট আছে না আর্মির, আমার মনে হয় যে এই যে ইন্ডিয়ান আর্মির প্রতি যে একটা ভারতের দেশের নাগরিকদেরও একটা অদ্ভুত শ্রদ্ধার জায়গা আছে, অদ্ভুত ভালোবাসার জায়গা আছে। কারণ তারা জানে যে সত্যিই আমাদের সিকিউরিটির দায়িত্ব দিয়ে আমরা কিন্তু নিশ্চিন্তে বসে থাকি। আপনার মতো একজন আর্মি অফিসারের কথা ভেবেই আমরা বোধহয় আমাদের বাড়িতে নিশ্চিন্তে বসে থাকতে পারি। এই কারণেই এই ইমোশনাল কানেকশনটা আছে, যেই কারণে ওয়ার ফিল্মস এত বেশি মানুষ দেখতে চায়, কারণ ওয়ার হিরোজকে এত বেশি ইয়ে করা হয়। এবং আমি মানে কি বলবো, প্রচণ্ডই ভাল লাগলো আপনার সঙ্গে এই পুরো সেশনটাতে। একটা অদ্ভুত টেকনিক্যালি মানে আর্মির ফাংশনালিটি বলুন বা এই পুরো অপারেশনটা যেভাবে আপনি দেখে বললেন, সেটা তো খুবই ভালো লাগলো। আমি এই পুরো আড্ডাটা বা এই পুরো বিষয়টা শেষ করতে চাই একটা জিনিসে, একজন আর্মির মানুষ, একজন অফিসার, সেটা যে কোনো দেশেরই হোক, যখন যুদ্ধ হয় বা তারা কি, আরেকটু স্পেসিফিক্যালি যদি জিজ্ঞেস করি, তারা কি যুদ্ধ চায়? সত্যি কথা বলি যে আমরা যারা ফিজিক্যালি যুদ্ধ করেছি, আমার সামনে আর্টিলারি সেলে আমার সতীর্থর হাতটা উড়ে গেল, আমার পাশে ডান দিকে আমার সিপাহের মাথাটা উড়ে গেল, যখন এটা দেখি বা আমার হাতে গুলি লাগলো, এই যে সিনেমাতে দেখায় না, জয় ভারত মাতা কি জয়, জয় ফালানা কি জয়, এগুলো কিন্তু মনে আসে না। আমি দেখেছি অফিসার গুলি লেগে উন্ডেড মরে যাচ্ছে, সে বলছে, রত্না রত্না ভালো আছো, ভালো থেকো, টেকিং হিজ ওয়াইফস নেম। सिपाही, पिताजी माताजी, वो जो मैं घर बना रहा था वो घर को पूरा करना है, मैं तो जा रहा हूं लेकिन वो घर जरूर बनना चाहिए। এই যে আপনি একটা কথা বললেন না, দেশভক্তি, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি, ওটা অটোমেটিক্যালি আসে। কিন্তু কিন্তু যুদ্ধ, আমাকে যদি জিজ্ঞেস করেন যুদ্ধের এক ডেফিনিশন কি, এক কথায় আমি বলবো, হি ইজ ডেড, হি ইজ উন্ডেড, অ্যান্ড আই এম লস্ট। দিস ইজ হোয়াট ইজ ওয়ার। ইট ইজ এ কার্স, অভিশাপ। যুদ্ধ একটা অভিশাপ, ইট ইজ এ কার্স। কিন্তু তবুও আজকে আমি ইয়াং জেনারেশনের জন্য একটা কথা আপনার মাধ্যমে রাখতে চাই, নাথিং লাইক আর্মি ক্যারিয়ার, নাথিং লাইক আর্মি ক্যারিয়ার। আমার এখনও মনে আছে, আমি ক্লাস 10 পাস, আমাকে ইন্টারভিউইং অফিসার, 5 দিনের ইন্টারভিউ হচ্ছিল, ইন্টারভিউইং অফিসার জিজ্ঞেস করছিল, ওয়াই ইউ ওয়ান্ট টু জয়েন দি আর্মি। আমার অনেক বন্ধু বান্ধব ছিল, কেউ আই ওয়ান্ট টু সার্ভ দি কান্ট্রি স্যার, আই ওয়ান্ট নেশন, আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট ডু দ্যাট। আমি বললাম, স্যার আই ওয়ান্ট টু বিকাম চিফ অফ দি আর্মি স্টাফ। ইউ ডোন্ট ওয়ান্ট টু সার্ভ দি নেশন? নো স্যার,
You don't want to serve the motherland? No, sir. I am the only chap out of 33 who were selected. The rest of the chaps were rejected. It is a fantastic career. It is not a job. আজকে আমি ইয়াং জেনারেশনকে বলবো, আমাদের সময় তো সেকেন্ড লেফটেন্যান্ট আমাদের 400 টাকা মায়না ছিল when we started. That was the salary of class 1 gazetted officer, including IAS, IPS and all. আর এখন যারা সেকেন্ড লেফটেন্যান্ট র্যাঙ্ক তো অ্যাবলিশই হয়ে গেছে, স্ট্রেটওয়ে ইউ গেট 2 star লেফটেন্যান্ট, you get a salary of ₹1,00,000 combined, and besides that your everything is by and large subsidized and free. And you give a total security to your family, your parents, free medical treatment, command hospital, this and that, your children, almost free education in Kendriya Vidyalaya, you get all sort of facilities and all, and you have the ambition, or you have the, your door is open to you to become chief of the army staff, air staff or naval staff with your class 10 qualification. Which career, which service will give you that opportunity? So আমার অ্যাডভাইস, এই যুদ্ধ তো হবেই. You already get regimented when you join a regiment. The amount of regimentation is inculcated in you. এখনও আমাকে যত ফাংশন হয় ব্যাটালিয়নের, আমাকে লোক এসে নিয়ে যায় এখান থেকে, হাবলদার এসে নিয়ে যায় গাইড করে, সাব পুরানা সেও সাব হ্যায়, রাম রাম সাব. এই যে একটা ফিলিংস, এই যে একটা ক্যারিয়ার, এটা একটা ফ্যান্টাস্টিক which you cannot I cannot express it in the civil setup. যার জন্যে আমি through your মাধ্যম সব ইয়াং জেনারেশনকে বলতে চাই যে প্লিজ জয়েন আর্মড ফোর্সেস অ্যাজ অ্যান অফিসার. ইট ইজ অ্যান অ্যামেজিং ক্যারিয়ার. It is not a job. And anybody wants to come for a help, how to go through the interview, I am available. I can even guide them. Free of cost. All that I want, that some young Bengali bright fellow should join the armed forces as an officer. বেশ আমার মনে হয় আজকের এপিসোডটা ইট ওয়াজ সামথিং স্পেশাল. আমার মনে হয় আমরা যতগুলো এপিসোড এখন অবধি করেছি, ইট ওয়াজ এ ভেরি স্পেশাল এপিসোড আমার জন্য. কারণ সমস্ত এপিসোডে আই ডোন্ট গেট ইমোশনাল. এখানে আমি একটু হালকা ইমোশনাল হয়ে গেছিলাম একটা জায়গায়. দ্য পয়েন্ট হি ওয়াজ মেনশনিং, যে একটি আর্মি সে বলছে কোথাও গিয়ে যে আমার যে ঘরটা তৈরি হবে সেটা যাতে তৈরি হয়. সো ইটস ভেরি ইমোশনাল. এটা আমার মনে হয় খুব সেন্টিমেন্টাল একটা জায়গা. কিন্তু আজকের এপিসোডের সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো, যেটা আমরা সবসময় বলি যে যুদ্ধ নয় শান্তি চাই, আসলে বোধহয় সমস্ত মানুষই ভেতর থেকে যুদ্ধ চায় না. সমস্ত মানুষই বোধহয় আসলে শান্তির কথাই বলতে চাই. আসলে আমরা শান্তই থাকতে চাই. আমরা কিন্তু মানুষ হিসাবে অতটা বোধহয় হিংস্র না, অতটা বোধহয় আমরা নিজেরা এখন নিজেদেরকে বোধহয় বেশি হিংস্র ভাবি. আসলে কিন্তু মানুষ হিসেবে আমরা খুব এমপ্যাথেটিক মানুষ, আমাদের কিন্তু এমপ্যাথি আছে. আর এই যুদ্ধ বিষয়টা নিয়ে এই হুলুস্থুলু না করে, যে হ্যাঁ চলো যুদ্ধ করি না করে, জাস্ট এই জায়গাটা ভাবা আমার মনে হয় দরকার আছে. যেটা ওনারা বললেন যে আলটিমেটলি ওয়ার ইজ এ কার্স. Correct. এটা যেটা বললেন সেটা দিয়েই আমি আজকের এপিসোড শেষ করতে চাই. এবং সমস্ত দিন সমস্ত জায়গায় আমি শুধু একটা বারবার কথা বলবো, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং. সো দেখা হচ্ছে পরের এপিসোডে. ততক্ষণের জন্য টাটা.